আসসালামু আলাইকুম, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাউন্ড স্যার, ক্লিয়ার শোনা কিনা? যাচ্ছে। জি স্যার। শোনা যাচ্ছে? ওকে। জি আচ্ছা, চলেন তাহলে আমরা প্রথমে একটু বেসিক জিনিসগুলো দেখি। পার্সেন্টেজ খুবই ইম্পর্ট্যান্ট টপিক, কারণ হচ্ছে পার্সেন্টেজ আপনি যেই পরীক্ষায় দিতে যান না কেন, আপনি বিসিএস দিবেন, পার্সেন্টেজ থেকে ম্যাথ আসবে। আপনি প্রাইমারি নিবন্ধন দিবেন, পার্সেন্টেজ থেকে ম্যাথ আসবে। আর লিখিত মানে কি বলে এটা, এমসিকিউ প্রিলি যেই পরীক্ষাটা হবে ব্যাংকে, সেখানেও পার্সেন্টেজ থেকে একটা ম্যাথ কনফার্ম। আর লিখিততে পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস দুইটা মিলে একটা ম্যাথ কনফার্ম। সো পার্সেন্টেজ এই জন্যই ফার্স্ট লেকচার। এখান থেকে আমরা খুব ভালো মতো এটা বোঝার ট্রাই করব। এছাড়া অন্যান্য আপনি জিওমেট্রিতেও এটার অ্যাপ্লিকেশন পাবেন। আপনি রেশিও অ্যান্ড প্রপোর্শনে গিয়েও এই পার্সেন্টেজের ব্যবহার আপনাকে করতে হবে। আপনাকে হয়তো বা টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড টাইম, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, বিভিন্ন জায়গাতে গিয়ে এটার প্রয়োগটা করতে হবে। সেই জন্য আমাদের লেকচার ওয়ান হচ্ছে পার্সেন্টেজ। তো চলেন আমরা লেকচার ওয়ানটা হয়তো বা একদিনে শেষ না করে 2 দিনেও শেষ করতে পারি, দেখি কতটুকু আগানো যায়। লেকচার ওয়ান নিয়ে আমরা তাড়াহুড়া করব না, প্রয়োজনে আমরা 2টা ক্লাসে একটা লেকচার শেষ করব, তারপর যাতে ভালো মতো আমরা ব্যাপারটা বুঝতে পারি। তো পার্সেন্টেজ এই ব্যাপারটার মানে আসলে একশোতে কত, একশোতে কত, এটা হচ্ছে পার্সেন্টেজের মানে। যেমন ধরেন আপনার কাছে 5টা আম আছে। এই 5টা আম থেকে আপনি 3টা আম খেয়ে ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত পার্সেন্ট আম খেয়েছেন। প্রশ্ন কি, কত পার্সেন্ট আম খেয়েছেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে পার্সেন্টেজের মানে কি, একশোতে কত। আপনি দেখেন 5টা থেকে খাইছেন 3টা, তার মানে আম যদি একটা থাকতো তাহলে কয়টা খাইতেন? একটা থাকলে খাইতেন আরো থ্রি কম ডিভাইডেড বাই পরিমাণ। 5 আর থ্রি, 6% হবে স্যার। এই ভুল হয়ে গেল কিন্তু। তাহলে 100টা আম থাকলে কয়টা খাইতেন? আরো বেশি খাইতেন। 3 × 100 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে কি আসে? 5 × 20 = 100, 3 × 20 = 60। ফিফটি তাহলে আম পার্সেন্ট যদি 100টা থাকতো তাহলে আপনি খাইতেন 60টা। তার মানে আপনি আম খেয়েছেন কত পার্সেন্ট? আপনার আনসার হচ্ছে 60%। আমরা আম খেয়েছি 60%, মানে 100টাতে কয়টা খাইছি? আসলে তো 100টা নাই, কিন্তু যদি আম 100টা থাকতো তাহলে আমি 60টা খেতাম। এই ব্যাপারটাই হচ্ছে পার্সেন্টেজ। দেখেন তো ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। এইটুকু তো ক্লিয়ার। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের তো ভাই এত সময় নাই যে আমরা ঐকিক নিয়ম দিয়ে দিয়ে এই পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ আমরা বের করব একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা কি? পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে টার্গেট বাই বেস ইনটু 100%। এখন বড় প্রশ্ন হচ্ছে টার্গেট আবার কি জিনিস, বেস আবার কি জিনিস? 100 আর পার্সেন্ট ওইটা তো আমরা লিখতেই পারি, লিখলেই লেখা হইল। এখন প্রশ্ন হচ্ছে টার্গেট কি আর বেস কি। দেখেন টার্গেট হচ্ছে কিসের পার্সেন্টেজ আমরা করতে চাই, কত পার্সেন্ট আম খেয়েছেন। কিসের পার্সেন্টেজ বের করতে চাই? আম খাওয়ার পার্সেন্টেজ। তাহলে আম খাওয়া হচ্ছে আমার টার্গেট। 5টা আম থেকে আমরা 3টা আম খাইছি, তাহলে মানে আম খাওয়ার পার্সেন্টেজ বের করতে চাই। তাহলে আম খাইছি কয়টা? 3টা। আম খাওয়া আমার টার্গেট, তার মানে আমরা আম খেয়েছি মাত্র 3টা। 3 হচ্ছে আমাদের টার্গেট। আর এই 3 মানে আমরা যে 3টা আম খাইছি, কোন জায়গা থেকে আমটা খাইছি? 5টা থেকে খাইছি। 5টার উপরে ভিত্তি করে আমি 3টা আম খাইছি। তাহলে বেস হচ্ছে 5, আর টার্গেট হচ্ছে যার পার্সেন্টেজ বের করতে চাই সেটা, ইন্টু 100%। তাহলে এখান থেকে দেখেন আমাদের এত কাজ না করে আমরা ফর্মুলার মাধ্যমে করে ফেলতে পারতেছি। তাহলে দেখেন 5, 5 × 20 = 100, 3 × 20 = 60। তার মানে আমরা আম খেয়েছি কত পার্সেন্ট? 60% আম আমরা খেয়ে ফেলেছি। দেখেন তো শর্টকাটটা বুঝছেন কিনা। আমাদের এত বড় কাজ করা তো আসলে সুযোগ বা কোনো কিছু আসলে হবে না এত বড় কাজ করার। এই ব্যাপারটা বুঝছি কিনা আমরা রাজু একটা দেখবো এক্সাম্পল, মোটামুটি মাথায় ঢুকতেছে কিনা। জি স্যার।
স্যার বুঝছি। ওকে, সব বুঝতে হবে নট নেসেসারি, আরো এক্সাম্পল দেখবো, আস্তে আস্তে বুঝবেন, সমস্যা কি। মনে করেন আপনি একটা টিকিট কিনছেন, 25 টাকা দিয়ে, আর সেই টিকিটটা কিছুক্ষণ পরে টিকিটের অনেক ক্রাইসিস, দাম বাড়িয়ে আপনি সেটাকে বিক্রি করে দিচ্ছেন 75 টাকায়। টিকিট কিনছেন কত টাকায়? 25 টাকায়। বিক্রি করে দিচ্ছেন কত টাকায়? 75 টাকায়। এখন আপনাকে প্রশ্ন করা হইল যে কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি পাইছে। টিকিটের দাম ছিল 25 টাকা, টিকিটের ক্রাইসিস হওয়ার কারণে দাম হয়ে গেল 75 টাকা। কোয়েশ্চেন কি, হোয়াট পার্সেন্টেজ অফ প্রাইস increases by increase, what percentage of price increase? তাহলে ওরা আমাকে বলছে কত পার্সেন্ট প্রাইস বাড়ছে। কিসের পার্সেন্ট বের করতে বলছে আমাকে বলেন তো, কিসের পার্সেন্ট বের করতে বলছে বলেন আরেকবার। টিকিটের প্রাইস, টিকিটের প্রাইসের পার্সেন্টেজ বের করতে বলছে। কতটুকু পরিমাণে প্রাইসের বৃদ্ধি, কতটুকু বৃদ্ধি Right, পেয়েছে। right. বের করতে বলছে? টিকিটের না না প্রাইস, কতটুকু বৃদ্ধি পাইছে? রাইট, কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেটা বের করতে বলছে। তাহলে আমার টার্গেট কি ভাই? টিকিটের দামের বৃদ্ধিটা টার্গেট। তাহলে টিকিটের দাম বৃদ্ধি পাইছে কত টাকা? 50। এটাই আমার টার্গেট। আর বেস বৃদ্ধিটা কোত্থেকে পাইছে? 25 টাকা থেকে বৃদ্ধি 25 পাইছে। থেকে, হ্যাঁ। রাইট, 25 থেকে বৃদ্ধি পাইছে। তাহলে আমার বেস 200%। 25, আর ফর্মুলা কি? ইনটু 100%। তাহলে বৃদ্ধি পাইছে 200%। দেখেন তো 200%। ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করা শিখতেছি কিনা। পুরো চ্যাপ্টার করলে আপনি ফুল শিখবেন, ধরা যাচ্ছে কিনা অল্প অল্প করে যাচ্ছে স্যার। জি স্যার। যাচ্ছে। আসলে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে পার্সেন্টেজের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে, পরে আমরা মূল ম্যাথে ঢুকলে আরো ক্লিয়ার হবে। মনে করেন আর কি দিয়ে বলা যায়, এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল, এই হলো আমাদের একটা রেক্টেঙ্গেল। ভালো কথা। এখন এই রেক্টেঙ্গেলটার নয়েজ কিসের হচ্ছে? আচ্ছা, আমরা যারা কোশ্চেন করার সময় আনমিউট করব, আর নর্মালি আমরা মিউটই থাকবো। এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল। ভালো কথা, রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটার দৈর্ঘ্যটা আপনি 10% বাড়ালেন। দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াইছেন? 10% বাড়াইছেন। আর প্রস্থ মনে করেন, এমনি মনে করেন আর কি, প্রস্থ আপনি 10% কমিয়েছেন। দৈর্ঘ্য বাড়াইছেন কতটুকু? 10%। প্রস্থ কমাইছেন কতটুকু? 10%। এখন প্রশ্ন হলো ক্ষেত্রফল কত পার্সেন্ট পরিবর্তিত হলো? প্রশ্ন কি, ক্ষেত্রফল কত পার্সেন্ট পরিবর্তিত হলো? এই হলো বের করার কাজ। তাহলে ইনিশিয়ালি তার দৈর্ঘ্য কত আপনি কি জানেন? এটা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে, বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। জ্যামিতিতে গিয়ে আমরা আরো ক্লিয়ারলি পড়বো। দৈর্ঘ্য শুরুতে কত ছিল আপনি কি জানেন? জানেন না। আপনি ধরেন দৈর্ঘ্য ছিল এ। প্রস্থ শুরুতে কত ছিল আপনি জানেন? জানেন না। ধরেন প্রস্থ ছিল বি। তাহলে শুরুতে ক্ষেত্রফল কত ছিল? প্রথমে এবি। ক্ষেত্রফল ছিল A into অর্থাৎ AB। এবি, হ্যাঁ রাইট। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু এটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের কি কে বলতে পারবেন? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, right। মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে আয়তক্ষেত্র। বাংলায় রেক্টেঙ্গেলের বাংলা আয়তক্ষেত্র, আর ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা প্রথমে আমার ক্ষেত্রফল ছিল। এখন আমার দৈর্ঘ্য তো আর এ নাই, দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পাইছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে 10% বৃদ্ধি 10%। পাইছে। কার 10% বৃদ্ধি পাইছে? এর 10%। এ এর 10% বৃদ্ধি পাইছে। তাহলে এ এর
আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে ব্যাপারটা একটু দেখা। 10% লিখছি, এই পার্সেন্টের মানে আর কিছুই না, পার্সেন্টের মানেই হচ্ছে 1/100। যেখানে আমরা পার্সেন্ট দেখব সেখানে আমরা লিখে দিতে পারবো 1/100। যেখানে আমরা 1/100 পাবো সেটাকে আমরা লিখে দিতে পারবো পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ এই চিহ্নটার মানেই কি 1/100। তাহলে দেখেন এ এর 10% বাড়ছে, তার মানে কি এ এর 10% মানে কি 1/100, এইটুকু বাড়ছে। এখান থেকে আমরা পাচ্ছি কি এটা এটা কাটা, তাহলে a/10 এইটুকু বৃদ্ধি পাইছে। এইটুকু যদি বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য কত? বর্তমান দৈর্ঘ্য হয়ে গেল, আগে দৈর্ঘ্য ছিল এ, বৃদ্ধি পাইছে কত? a/10। যোগ করলে কি আসতেছে? নিচে 10, উপরে হচ্ছে 10a প্লাস এ, মানে 11a/10। এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এই লাইনটা উপরে লাইনে করলে হয়তো না। কোনটা বুঝি নাই? কোন আমি লাইন যদি ভাই? এক করতাম যে দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল, মানে যে লাইনটা লেখা হয়েছে বর্তমান দৈর্ঘ্য, এটা আমি ওইখানে যদি এক লাইনে করে দিতাম হয়তো না, দৈর্ঘ্য বৃদ্ধি হ্যাঁ ইকুয়াল হ্যাঁ এ হ্যাঁ, প্লাস এ ওইটা আপনি করবেন, 10%। আপনি ওই কাজই করবেন, কিন্তু আমার তো টার্গেট আসলে এগুলা না। আমার টার্গেট হচ্ছে যে লাইনগুলো আপনার সাথে একটু পরিচয় করে দেওয়া, বৃদ্ধিটা কতটুকু একটু দেখানো। অঙ্ক করার টার্গেট না, জাস্ট আপনার সাথে এগুলোর সাথে পরিচয় করায় দেওয়া আর কি। ঠিক আছে। ঠিক আছে, অঙ্কই তো না, এটা এমনি বানায়া হুদাই লিখতেছি, কিন্তু আপনাকে এই ব্যাপারগুলোর সাথে পরিচয় করাচ্ছি আর কি। থ্যাংক ইউ। এই আর কিছু না। এই আমার দৈর্ঘ্য এইটুকু বৃদ্ধি পাইছে। এখন আসেন প্রস্থের কাছে আসি। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রস্থের কি অবস্থা? প্রস্থের মনে হয় হ্রাস ছিল। প্রস্থের হ্রাস কতটুকু? 10% হ্রাস। তাহলে কিসের 10% হ্রাস? এই যে এইগুলোর সাথে আপনাকে একটু পরিচয় করায় দেওয়া। 10% হ্রাস। দেখেন আপনার সম্পত্তির 10% আর আম্বানির সম্পত্তির 10% তো সেম না, কিন্তু শুনলে মনে হয় কি না। 10% তো সেম সেম না। 10% আসলে কার? প্রস্থের হ্রাস পাচ্ছে। প্রস্থটা কত ধরছিলাম? মনে হয় বি ধরছি। বি এর 10%। এখান থেকে কি বলতে পারি? বি এর 10% মানে কি 10/100। এখান থেকে আমরা বলতে পারি b/10। এইটুকু হ্রাস পাইছে। হ্রাস পেয়ে প্রস্থের কি অবস্থা? আমরা নাম দিতে পারি নতুন প্রস্থ। নতুন প্রস্থের কি অবস্থা? আগে প্রস্থ ছিল বি, কমে গেছে b/10। লসাগু করলে কি আসবে? নিচে লসাগু 10, 9b এটা আসবে। তাহলে নতুন ক্ষেত্রফলের কি অবস্থা? নতুন ক্ষেত্রফল, নতুন দৈর্ঘ্য কত? 11a/11a কত ছিল? 10। আর নতুন প্রস্থ কত? 9b/10। নিচে পাচ্ছি কত? 100, উপরে পাচ্ছি কত? 99ab। তাহলে দেখেন শুরুতে আমার ক্ষেত্রফল কত ছিল? ab। বর্তমানে আমার ক্ষেত্রফল কত? 99ab/100। আমার কাছে ওরা আবদার করছে কি কত পার্সেন্ট ক্ষেত্রফলে পরিবর্তন আসছে। তাহলে কিসের পার্সেন্টেজ বের করা আমার টার্গেট? পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তনের পার্সেন্টেজ বের করা আমার টার্গেট। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু? আগে ক্ষেত্রফল ছিল এবি, বর্তমানে ক্ষেত্রফল কত? 99ab/100। এটাই কি আমার ক্ষেত্রফলের পরিবর্তন? আর এই পরিবর্তনটা কোত্থেকে হয়েছে? কিসের ভিত্তিতে পরিবর্তন হয়েছে? শুরুর ক্ষেত্রফল AB থেকে পরিবর্তনটা হয়েছে। সেটা কি? এবি ইন্টু 100%। এত পার্সেন্ট ক্ষেত্রফলে পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনটা কি? হ্রাস। তাহলে এখান থেকে পাচ্ছেন এবি। হিসাব নিকাশ আপনি টেনশন করেন না, জাস্ট আপনার সাথে প্রসেসগুলোর সাথে পরিচয় করায় দেওয়া। এখান থেকে পাবেন কত? 100ab মাইনাস 99ab ইন্টু 100%। এখান থেকে বলতে পারেন কত? ab/100, তার নিচে ab ইন্টু 100%। কাটাকাটি করলে কি থাকবে? 1% থাকবে। তাহলে আমাদের ক্ষেত্রফলে চেঞ্জ আসছে 1%। দেখেন তো মোটামুটি বুঝতেছেন কিনা? Yes, sir. আচ্ছা, আরেকটা কনসেপ্ট আমরা জাস্ট একটু দেখি, পরে আমরা ম্যাথে ঢুকে যাচ্ছি। তার ক্ষেত্রফলের পরিবর্তনটা বুঝতে পারি নাই।
আচ্ছা, ক্ষেত্রফলের পরিবর্তন বুঝতে পারেন নাই। আচ্ছা, আপনার পকেটে ছিল 10 টাকা, এখন আপনার পকেটে আছে 8 টাকা। আপনার পকেটে টাকার কি পরিবর্তন হয়েছে আপু? বলেন তো। আগে 10 টাকা পকেটে ছিল, এখন আছে 8 টাকা। তাহলে আপনার টাকার পরিবর্তন কতটুকু বলেন তো? কত হবে আপনার টাকার পরিবর্তন? 2 2। 2 টাকা কেমনে 2 কমেছে। আসছে? কেমনে 2 আসছে বলেন তো? আগের টাকা আর পরের টাকা কি যোগ করছেন? বিয়োগ করছেন করেছি কিন্তু স্যার। বিয়োগ করেছেন। এক্স্যাক্টলি। তাহলে পরিবর্তন কি করে বের করতে হয়? দুইটা জিনিসকে বিয়োগ করলে তাদের পরিবর্তনটা পাওয়া যায়। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার স্যার ওই যে এবার যদি নিচে আমি টাকা বাড়াই, বলে- টাকার পরিমাণ বেড়ে যায়, তাহলে পরিবর্তন তো পজিটিভ আসতে পারে না স্যার? তখন কি আর পজিটিভ নেগেটিভ? নেগেটিভ পজিটিভ নেগেটিভ পরের ব্যাপার, পরিবর্তনটা আমরা কিন্তু দেখি। স্যার এটার পরে হুম। আবার বাই এবি কেন? এবি মানে হচ্ছে পরিবর্তনটুকু নিলাম, এরপর বাই এবি ইনটু 100 কেন? এটা হচ্ছে, আচ্ছা এই জায়গাটা মিস করে গেছেন। বাই এবি পরিবর্তনের কোনো কারণেই না। পরিবর্তন ভাইয়া এইটুকুই। আগে ছিল ক্ষেত্রফল এবি, বর্তমানে ক্ষেত্রফল এটা। আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলে পরিবর্তন পাইছেন। পরিবর্তন ভাইয়া এইটুকুই। তাহলে নিচে এবি কোত্থেকে আসলো? এটা হচ্ছে পার্সেন্টেজের ফর্মুলা। পার্সেন্টেজের ফর্মুলা কি? তার ঐকিক নিয়ম করলে বড় হয়ে যায়, এই জন্য আমরা একটা ফর্মুলা বানাইছি। ফর্মুলাটা কি? টার্গেট বাই বেস ইন্টু 100%। এটা কি পার্সেন্টেজের ফর্মুলা। আমরা কিসের পার্সেন্টেজ বের করতে চাই? ক্ষেত্রফলের পরিবর্তনের পার্সেন্টেজ বের করতে চাই। এই যে ক্ষেত্রফলের পরিবর্তনের পার্সেন্টেজ, তাহলে আমার টার্গেটটা কি? ক্ষেত্রফলের পরিবর্তনের পার্সেন্টেজ বের করা। কার পার্সেন্টেজ বের করা? ক্ষেত্রফলের পরিবর্তনের। তাহলে টার্গেটটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। এই যে টার্গেট বসাইছি, টার্গেট। আর বেস, ভিত্তিটা কি? ক্ষেত্রফলের পরিবর্তন কিসের ভিত্তিতে হচ্ছে? প্রথমে যে ক্ষেত্রফল ছিল তার উপর ভিত্তি করে ক্ষেত্রফলের পরিবর্তনটা হচ্ছে। সেই জন্য প্রথমের ক্ষেত্রফলটা নিচে লিখছি। এটা টার্গেট, এটা বেস। তার সাথে দেখেন 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দিছি। তাহলে এটাই আমার ক্ষেত্রফলের পরিবর্তনের পার্সেন্টেজ। হিসাব নিকাশ করলে আসে 1%। তার মানে ক্ষেত্রফল 1% চেঞ্জ হয়েছে। দেখেন বুঝছেন কিনা? স্যার টার্গেট ক্লিয়ার ভাই। বলতে এখানে কোশ্চেনে যেটা চাইবে সেটাই টার্গেট হয়ে যাবে। রাইট, কোশ্চেনে যার পার্সেন্টেজ বের করতে বলবে সেই টার্গেট। আর বেসটা আপনাকে একটু বুঝে নিতে হবে যে আসলে কোত্থেকে পরিবর্তনটা হচ্ছে। যেমন আগে ছিল কি 5টা আম থেকে 3টা আম খেয়ে ফেলছি, তাহলে কত পার্সেন্ট আম খাইছি? তাহলে আম খাইছি কত পার্সেন্ট? কার পার্সেন্ট বের করতে চাই? আম খাওয়ার। তাহলে 3 হচ্ছে আমার টার্গেট। এই যে 3টা আম খাইছি, কোত্থেকে খাইছি? কিসের ভিত্তিতে আমি 3টা আম খাইছি? 5টা আম ছিল, তার ভিত্তিতে 3টা আম খাইছি। তাহলে ভিত্তিটা তখন 5 ছিল। এখন ক্ষেত্রফলের যে পরিবর্তন হচ্ছে, বাড়তেছে না কমতেছে সেটা আমরা বের করতে পারতাম, এখন আমি ওই জায়গায় ফোকাস দিচ্ছি না। ক্ষেত্রফলের যে আমার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন কিসের ভিত্তিতে হচ্ছে? আদি ক্ষেত্রফল। আদি ক্ষেত্রফল যাই ছিল সেখান থেকে বাড়বে বা কমবে, সেই জন্য নিচে ভিত্তিটা হচ্ছে আদি ক্ষেত্রফল। দেখেন তো ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। বেশি ফুল ক্লিয়ার পুরো চ্যাপ্টার করলে আসলে হবে, বা অনেকগুলো ম্যাথ করলে হবে। মোটামুটি আইডিয়াটা আবার তো ঢোকা হচ্ছে কাজ। বাট এই এক্সাম্পলটা আসলে একটু জটিল এক্সাম্পল নেওয়া হয়েছে। দেখেন আস্তে আস্তে জটিলতার সাথেই আমরা আগাবো। জটিল সহজ দেখতে দেখতে আগাইতে হবে। এরপর ধরেন আমাকে কোনো একটা ভগ্নাংশ যদি দেয়, ধরেন 2/5 একটা ভগ্নাংশ দিছে। এখন ওরা আমার কাছে চাচ্ছে এটাকে শতকরায় প্রকাশ করতে। ভগ্নাংশ দিয়া বলল যে ভাই তুমি এটাকে শতকরায় প্রকাশ করে দাও। শতকরায় প্রকাশ করার নিয়মটা কি? শতকরায় প্রকাশ করার নিয়ম হচ্ছে এই যে 2/5 আছে, এটাকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্নটা লিখে দিব। শতকরায় প্রকাশ করতে বললে কি করব? 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্নটা লিখে দিব। এরপর কি করব? এরপর হচ্ছে জাস্ট কাটাকাটি করব। এখানে কাটাকাটিটা করা যায়। 5 20 এ 100, 20 দুগুণা 40%। তাহলে এই ছিল ভগ্নাংশ আকারে, ফ্র্যাকশন আকারে, এই হয়ে গেল পার্সেন্টেজ আকারে। একই জিনিস দেখেন, বারবার সমান লিখছি, মানে ব্যাপারগুলো আসলে একই। তাহলে যারা বেশি বুঝতে চান না, জাস্ট আমার মার্ক উঠলেই হবে, এত বেশি বুঝে কি করব, তাদের জন্য কি একটা ভগ্নাংশ দিলে আপনি কি করবেন?
পার্সেন্টেজে প্রকাশ করতে চাইলে জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট লিখে দিবেন, তারপর কাটাকাটি করে যা আসবে সেটাই ভগ্নাংশকে পার্সেন্টে প্রকাশ করা হয়ে গেল। আর এখন কথা বলবো যে আসলে বুঝতে চান যে আমার বেসিক ক্লিয়ার হবে, আমি প্র্যাকটিস করব, ম্যাথ আমি পরে অটোমেটিক পারবো, ম্যাথ পারা নিয়ে টেনশন নেই, আমি বেসিক স্ট্রং করবো, প্র্যাকটিস করবো, ম্যাথ অটোমেটিক হবে, টেনশন নেই। তাদের জন্য দেখেন 2/5 আমাকে একটা ভগ্নাংশ দিছে, এই জিনিসটা কি বলছে পার্সেন্টেজ আকারে দেখাইতে। তাহলে পার্সেন্টেজ আকারে দেখানোর জন্য আমার কি দরকার, আমি জানি এই পার্সেন্ট চিহ্নটার মানে 1/100। এখন 1/100 আমার এখানে আনতে হবে, এই যে আমি 2/5 লিখলাম, আমি যদি একটা 1/100 আনতে চাই ডেফিনেটলি আমাকে একটা 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 100 আর 1/100 কাটাকাটি গিয়ে ওই 5/2ই থাকবে, তখনই আমার এই সমান চিহ্নটার ইটা মানে বাস্তবতাটা থাকবে, সমান চিহ্নটা আসলে কার্যকর হবে। 5/2 5/2ই সমান মানে আসলেই সমান, একটা 1/100 আনছি পার্সেন্ট চিহ্নটা লেখার জন্য, আর 100 লিখছি যাতে কাটাকাটি গিয়ে সমান চিহ্নের মান সম্মান রক্ষা হয়। এরপর আমি করলাম কি 2/5 ইন্টু 100 এর মতো থাকুক, আর এই যে 1/100 এটার মানেই পার্সেন্ট, লিখে দিলাম পার্সেন্ট। এইবার কেটে ফেলি, কাটলে কি আসতেছে, এটা কাটলে 20 20 দুগুণা 40%। দেখেন ব্যাপারটা বুঝছেন কিনা? জি ক্লিয়ার স্যার। বলবেন, কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। জি। আচ্ছা, হ্যাঁ। এখন ধরেন একটা পার্সেন্টেজ আপনাকে দিল, ধরেন আপনাকে দিল 70%, দিয়ে বললো এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে, মানে পার্সেন্টেজকে ভাগাইতে। ভগ্নাংশে প্রকাশ করা মানে কি, পার্সেন্টেজকে ভাগান। তাহলে পার্সেন্টেজকে কেমনে ভাগাবেন, 70 এর মতো থাক, আপনি পার্সেন্টের পরিবর্তে লিখতে পারেন 1/100, লিখে দিবেন 1/100। এটা আমরা ওই যে জটিল একদম জ্যামিতির এক্সাম্পলের মধ্যে ঢুকেও এটা দেখছিলাম ব্যাপারটা, পার্সেন্টেজ কেমনে ভাগাইতে হয়। এখান থেকে এবার আপনি কাটাকাটি করেন, তাহলে পাবেন কত, 7/10। এই পার্সেন্টেজটা ভগ্নাংশ আকারে দেখানো হয়ে গেল। দেখেন তো এইটুকু আমরা বুঝছি কিনা? জি স্যার। স্যার ওই যে 2/5 যেখানে হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি যে মানে পার্সেন্টেজে মানে হর আমাদের 100 করতে হয়, তাই না? কি করতে হয়? আমাদের মানে ভগ্নাংশের হরটা হচ্ছে 100 করব আমরা। এটা কে কইছে ভাই আপনারা ভগ্নাংশের হর 100 করব? হু টোল্ড ইউ? মানে না এটা মানে এইটা ভুলে যান, এইটা ভুল জানতেন আপনি, ভুলে যান, এটা ভুলে গেছেন, ঠিক আছে? এইটুকু বুঝছেন কিনা বলেন। হ্যাঁ হর 100 করতে হয় সেটা ভুল জানতেন, ঠিক আছে, ওটা বাদ। না, এটাই যদি এভাবে হয় যে 2/5 আছে তো নিচে মানে 5 এর সাথে কত গুণ করলে আমাদের 100 হবে, তাহলে সেক্ষেত্রে আমি যদি 20 গুণন ওটা ভুলে করি যান, তাহলে ওটা ভুলে যান, যা বলতেছেন সব ভুলে যাবেন, ঠিক আছে? ওটা বাদ, জি ওই কথা বাদ। এইগুলো বুঝছেন কিনা বলেন। হ্যাঁ ওকে, এটা বুঝলে কাজ হয়ে গেছে। জি বুঝছেন তো এইটুকু, নাকি কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, আগের ওগুলো ভুলে যেতে হবে। এবার চলুন আমরা ম্যাথে ঢুকি। এই আমাদের ম্যাথ শুরু। এটা আসছে কোথায়, কম্বাইন্ড 7 ব্যাংক অফিসার ক্যাশ 2023-এ, মানে আমরা আসলে মূল জায়গায় চলে আসছি। আমরা ওই বেসিক নিয়ে একটু আলোচনা করলাম, এখন হলো আমার মূল ব্যবসা, যেটা দিয়ে মূল বিজনেস, যেটা দিয়ে আমরা প্রফিট করতে চাই। কি বলছে, হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট অফ 700, 700 এর কত পার্সেন্ট ইজ হচ্ছে 2.1। তাহলে হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট আপনি জানেন? আপনি তো জানেন না। আপনি ধরেন হোয়াট মানে কি, কি কত জানি না, আমি ধরে ফেলি এক্স পার্সেন্ট। এই হোয়াটটা কত আমি জানি না, জানলে তো আমি বৃত্ত ভরাট করতাম। ধরলাম এক্স পার্সেন্ট, ওরা অফ বলছে, আমরা অফ বললাম, এক্স পার্সেন্ট অফ 700, এক্স পার্সেন্ট অফ 700 হচ্ছে ইজ এইটার ভেতরে লুকায়িত আছে ইকুয়াল টু। তাহলে এক্স পার্সেন্ট অফ 700ই হচ্ছে কি, হচ্ছে সমান হচ্ছে। ম্যাথমেটিক্সে হচ্ছে মানে সমান হচ্ছে।
সমান হচ্ছে, কিসের সমান হচ্ছে? 2.1। তাহলে হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট জানি না, ধরলাম x%। কিসের x%? অফ 700। 700 এর x% হচ্ছে, কেমন হচ্ছে? সমান হচ্ছে 2.1। ম্যাথে যখনই আপনি দেখবেন হচ্ছে মানে বুঝবেন সমান হচ্ছে 2.1। এবার আসলে একটু অঙ্ক টঙ্ক করি। আমার এখন দরকার কি? এক্স পার্সেন্ট মানে কি? 1/100। অফ আর এর তো একই কথা। 700 ইকুয়াল কত? 2.1। এখান থেকে যদি একটু কাটাকাটি করেন, 0 0 0 0 কাটা, তাহলে পাচ্ছেন এক্স। অফ আর গুণ তো আসলে সেম কথা। এখান থেকে পাচ্ছেন 2.1। এখান থেকে কি পাবেন? এক্স ইকুয়াল 2.1 ভাগ 7। এই পেয়ে গেলাম 2.1 ভাগ 7। এবার এই ভাগটা আসেন করি, সেই একদম আমরা ক্লাস 4-5 যে ভাগ করছিলাম সেই ভাগ করবেন। এই যে 2.1 মুখে মুখে আসলে পারেন, তারপর দেখাচ্ছি আর কি। এখানে কত? 7। একবারেও যাচ্ছে না, না গেলে কি এখানে একটা দশমিক দিবেন। দশমিক দিলে দশমিকের পরের এককেও আপনি কাউন্ট করতে পারেন। 21। এই যে দশমিক আমরা বসায় দিছি, এখন সংখ্যাটা কত? 21 হয়ে গেল। 3 7 21 শূন্য। তার মানে ভাগফল কত? 0.3। তাহলে আমার আনসার কি? বি 0.3। হোয়াট পার্সেন্ট? x%। সেই x এর মান কত? 0.3। তার মানে হোয়াট মানে আসলে 0.3। দেখেন তো স্যার এক পারবো এই কিনা। ম্যাথটাকে আপনি একটু আগে একটা ফর্মুলা বলছিলেন না, যে t ডিভাইডেড বাই v ইনটু 100, ওটা দিয়েও তো করা যাবে না? 2.1 ডিভাইডেড বাই 700 ইনটু হ্যাঁ হ্যাঁ 100 হ্যাঁ, যাবে দিয়েও যাবে করা যাবে যাবে না? যাবে, কিন্তু এখানে আমরা মাথায় খাটাইতে চাই নাই আর কি। জাস্ট যে কোশ্চেন পরে কোশ্চেনের মতো করে হাঁটলাম আর কি। কেন যাবে না? অবশ্যই যাবে, বাট এখানে আমরা ওই মাথায় খাটাইতে চাই নাই, জাস্ট কোশ্চেন পরে কোশ্চেনের মতো করে লিখে করলাম। স্যার এই আপনার এক্সামে মানে যখন ব্যাংক বিভিন্ন এক্সাম হবে, ওখানে কি আপনার ক্যালকুলেটর কি ইউজ করা যাবে না নাকি না, কোনো হাতেই করতে ক্যালকুলেটর, হবে? এটাই তো জীবনের দুঃখ, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। এই জন্যই বেশি বেশি ম্যাথ করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা স্যার। স্যার স্যার হ্যাঁ বলেন। রিটেনে যদি এইভাবে করা যায় তাহলে কি হবে নাকি অন্য নিয়মে করতে হবে? না না, রিটেনও করা যাবে। রিটেন আর এমসিকিউ আসলে খুব বেশি যে পার্থক্য আছে তেমন না। রিটেনে আমরা ফুল ব্যাপারগুলো একটু লিখবো, আর এমসিকিউতে আমরা হয়তোবা লেট টেট এগুলো বাদ দিয়ে লিখবো আর কি। মোর অরলেস কাছাকাছি। রিটেন আর এমসিকিউর মাঝে খুব বেশি যে পার্থক্য আছে তা না। আর আমরা এমসিকিউ এর জন্য কিছু শর্টকাট টর্টকাট মাঝে মাঝে অ্যাপ্লাই করব। এই এখন দেখেন 1 নম্বর ম্যাথ আমরা বুঝছি কিনা। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ বুঝেছি। ওকে, চলেন দেখি পরের ম্যাথ। পরের ম্যাথ আমাদের কি বলছে? হোয়াট ইজ এত পার্সেন্ট অ্যাজ ফ্র্যাকশন। এই ব্যাটাকে ফ্র্যাকশন আকারে বা ভগ্নাংশ আকারে দেখালে সেটা কত হতো? এটা কত আসলে? 6/1/6। এটাকে আমরা ভগ্নাংশ আকারে দেখাতে চাই। চলেন ভগ্নাংশ আকারে দেখাই। এইটাকে যদি আমরা এই আংশিক ভগ্নাংশ থেকে, আংশিক না কি বলে যেন, সমস্ত ভগ্নাংশ থেকে যদি নর্মাল বানাই, তাহলে কি আসছে? 4 6 24 আর 1 25/6। 25/6। এখন ফ্র্যাকশন বানাতে চাইলে কি করব আমরা? ওই পার্সেন্টটাকে ভাগায় দিব। 25/6 পার্সেন্টের পরিবর্তে বসানো যাবে 1/100। বসায় দিলাম। এখন 25 একে 25, 4 25 100, 4 6 24, 1/24 হচ্ছে ফ্র্যাকশনটা। দেখেন তো 2 নাম্বার পারা যাবে কিনা। ইয়েস স্যার। স্যার 2 পারা স্যার, যাবে, খুব সহজ। হ্যাঁ ভগ্নাংশ বলেন স্যার। দেখে কি 1/100? বুঝি নাই আপু, আরেকটু জোরে বলেন। বললাম ভগ্নাংশ দেখে কি 1/100? না, ভগ্নাংশ দেখে 1/100 না, না স্যার, পার্সেন্টেজ দেখে 1/100। পার্সেন্টের পার্সেন্টেজের জন্য পার্সেন্টও লিখতে পারেন, পার্সেন্টের পরিবর্তে লিখতে পারেন 1/100। পার্সেন্টের পরিবর্তে আপনি লিখতে পারেন 1/100। আপনি ক্লাসের কি শুরুতে মনে হয় ছিলেন না, একটু ভিডিওটা দেখে নিয়েন, তাহলে বুঝবেন আর কি। হঠাৎ করে মাঝখান দিয়ে ঢুকলে আবার অনেক সময় বোঝা যায় না আর কি। আচ্ছা ভাই, আমাদের পার্সেন্টের লেকচার শিটে পরিবর্তে কিন্তু এটা 2 নম্বরে নাই এই ম্যাথটা। আচ্ছা ওটা পরে মিলাবো না, আজকে বেসিক ক্লাস তো, কোত্থেকে শীট দিছে জানি না, যাই দিছে বুঝতেছেন কিনা। আপনাদের এটা পুরোটা দিয়ে দেওয়া হবে, যা জি স্যার, লিখতেছেন বুঝতে বোর্ডে পারছি। সবটা পিডিএফ করে দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের ওই লেকচার শেষ করা টার্গেট না। আজকে আমাদের টার্গেট হচ্ছে মূলত বেসিকটাকে ডেভেলপ করা, যাতে আমরা
পরে এটা কাজে লাগাইতে পারি। বেসিক ডেভেলপ করা খুব জরুরি, কারণ সব চ্যাপ্টারই দেখবেন যে পার্সেন্টেজের ব্যবহারটা আছে। চলেন দেখি 3 নাম্বার কি বলতেছে আমাদেরকে। হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশনস, নিচের কোন ফ্র্যাকশনটা ইজ ইকুইভ্যালেন্ট, নিচের কোন ফ্র্যাকশনটা সমতুল্য, কার সমতুল্য, অফ 0.5%, নিচের কোন বেটা 0.5%-এর সমতুল্য। ইকুইভ্যালেন্ট মানে কি? সমতুল্য, তুলনা করা যায়, সমান সমান তুলনায়। তাহলে নিচের কোন ফ্র্যাকশনটা এটার সাথে তুলনায় সমান সমান। তো এইটাকে আমরা দেখি ফ্র্যাকশন বানাইলেই বুঝে যাব। ফ্র্যাকশন বানানোর জন্য কি করতে হবে? এই যে 0.5 আছে, থাকুক সে, পার্সেন্টের পরিবর্তে কি লেখা যায়? 1/100 লেখা যায়। যখন এই পার্সেন্টের পরিবর্তে 1/100 লিখে দিলাম, সে কিন্তু আর পার্সেন্টেজ চেহারায় নাই, সে চলে আসছে ফ্র্যাকশন চেহারায়। এখন আসলে আমরা হিসাব নিকাশ করি। 0.5 লেখা যেই কথা, হাফ লেখা কি ভিন্ন কথা না সেম কথা? হাফ আর 0.5 তো সেম Same. সেম। এটাকে আমরা লিখতে পারি সেম 1, কথা। হ্যাঁ, 1/200। তাহলে বলেন তো 0.5% আসলে কার সমতুল্য? বি এর সমতুল্য। 1/200 স্যার। 1/200, রাইট। পারবো না কে সেই একটু বলেন, পারবো না কে? কেন আমরা ম্যাক্সিমাম পারবো, সে পারবো না সেই একটু আওয়াজ দিবেন। তাহলে আমার মনে হয় আমরা সবাই হ্যাঁ স্যার পারবো। পারবো। হ্যাঁ হ্যাঁ, সবাই পারবো ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে আসেন আমরা দেখি স্যার ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে এগুলো ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে। হ্যাঁ, ক্যালকুলেশনে ফাস্ট হওয়াই আসলে কাজ আর কি। ক্যালকুলেশনে ফাস্ট হওয়া, তারপরে হচ্ছে একটু বেসিকটা ভালো মতো বোঝা, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু বোঝা। আপনি প্রথম দিকে দেখবেন যে 15 দিন আপনার একটু প্রবলেম হবে এই কোয়েশ্চেন পড়ে বুঝতে একা একা। আর ক্যালকুলেশন আসলে করতে করতে ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেই। স্যার পরীক্ষার সময় কি রাফ করার জন্য কি কাগজ দিবে নাকি? না, রাফ করার জন্য কাগজ দিবে না, কোয়েশ্চেনের মধ্যে রাফ করতে হবে। কোয়েশ্চেনে অল্প জায়গা, ওইটার মধ্যে আপনি যতটুকু রাফ করতে পারেন। এই জন্য ভালো মতো প্র্যাকটিস করে নিজেকে ওয়েল প্রিপেয়ার করে এক্সাম হলে আসলে যেতে হবে। রিটেন এক্সামে রাফ করার মানে রিটেন আলাদা এক্সামে খাতা। তো আপনাকে খাতাই দিয়ে দিচ্ছে, আলাদা খাতা না, ওই খাতার ভেতরেই আপনি রাফ করতে পারবেন। স্যার সাইডে এক জায়গায় রাফ করতে হবে। প্রাইভেট ব্যাংকে যেটা হয়, ওই একটা কোয়েশ্চেন দিয়ে তার এখানে স্পেস দেয়, ওইখানে আনসার করতে হয়। অনেক প্রাইভেট ব্যাংকে, সব জায়গায় না। সরকারি ব্যাংকও আগে এক সময় এরকম ছিল, বাট এখন আর এরকম নাই। এখন স্যার হচ্ছে তাহলে আপনাকে প্রাইভেট খাতা পেজ ব্যাংকে প্রাইভেট ব্যাংকে স্যার ওই যে পেজটা লিমিটেশন করা থাকে। লিমিটেশন করা থাকে অনেক প্রাইভেট ব্যাংকে, সবসময় না। আগে সরকারি ব্যাংকে এরকম ছিল, এই কোয়েশ্চেন দিত, এই স্পেস দিত, এখানেই ম্যাথ করা লাগতো। ম্যাথটা একটু বড় হয়ে গেলে আপনি শেষ। কিন্তু এখনো এরকম ব্যবস্থা নাই, এখন আপনাকে সেপারেট কোয়েশ্চেন দিবে, সেপারেট খাতা দিবে, যত পেজ ইচ্ছা লিখবেন, সমস্যা নাই। তবে একটু খেয়াল রাখেন, মাঝে মাঝে কোয়েশ্চেনে বলা থাকে কোয়েশ্চেনের সিকোয়েন্স মেনটেন করতে হবে। মানে 1 নাম্বারটা আগে লিখতে হবে, পরে 2 নাম্বারটা, পরে 3 নাম্বারটা। 3 নাম্বার পারেন না, জায়গা রেখে 4 নাম্বারটা লিখবেন, কিন্তু 4-এর পরে 3 লিখতে পারবেন না। যদি বলা থাকে ওইটা ফলো করতে হবে। এই জন্য কোয়েশ্চেন পাওয়ার পর একটু ইনস্ট্রাকশন গুলো পড়ে নেবেন। 4 নাম্বারটায় আসি। 4 নাম্বার কি বলছে? ইন অ্যান অফিস, একটা অফিসে দি রেশিও অফ ফিমেল, একটা অনুপাত, রেশিও, কিসের রেশিও? অফ ফিমেল টু মেল এমপ্লয়িজ, মহিলা এবং পুরুষ এমপ্লয়িজের অনুপাত কেমন? 4:1। মহিলা এবং পুরুষ এমপ্লয়ির অনুপাত কত? 4:1। সরি, 1:4। ওকে, তাহলে মহিলা যদি একজন হয়, পুরুষ কয়জন? 4 জন। 4 জন। মহিলা যদি 10 জন হয়, পুরুষ কয়জন? 40 জন। মহিলা যদি 100 জন হয়, পুরুষ কয়জন? 400 জন। 400। তার মানে মহিলা কয়জন আমি জানি না, পুরুষ কয়জন সেটাও আমি, তবে আমি এইটা কনফার্ম, রেশিও দেখার মাধ্যমে আমরা বাই ডিফল্ট এটা বুঝে ফেলছি, মহিলার সংখ্যা 1-এর যত গুণ, পুরুষের সংখ্যা 4-এর ঠিক তত গুণ। মহিলার সংখ্যা 1-এর যত গুণ, কতজন আমি জানি না, কিন্তু মহিলার সংখ্যা 1-এর যত গুণ, পুরুষের সংখ্যা 4-এর ঠিক তত গুণ। মহিলার সংখ্যা 1-এর 1 গুণ হলে, মানে 1 হলে, পুরুষের সংখ্যা 1-এর 4-এর 1 গুণ, মানে পুরুষ 4 জন।
মহিলার সংখ্যা 1-এর 10 গুণ হলে, মানে মহিলার সংখ্যা যদি 10 জন হয়, পুরুষের সংখ্যা 4-এর 10 গুণই 40। এটা কি 44 আমাদের 40 রাইট রাইট, এটাই হচ্ছে আমাদের কি রেশিওর কনসেপ্ট। মহিলা কয়জন পুরুষ কয়জন আমি জানি না, কিন্তু মহিলা 1-এর যত গুণ, পুরুষ 4-এর ঠিক তত গুণ। কত গুণ আমি জানি না, বাট এটা হলো সেই ফর্মুলা। এখন কি বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়িজদের কত পার্সেন্টেজ ইজ মেল, এমপ্লয়ীদের কত পার্সেন্টেজ পুরুষ, এটা ওরা জানতে যাচ্ছে। ওকে, আমার এখন ফিমেল কতজন আমি তো জানি না, বাট আমি এটা জানি ফিমেল 1-এর যত গুণ, মেল কি হবে 4-এর ঠিক তত গুণ হবে, 4 গুণ বেশি। 4 গুণ হবে, 4 গুণ বেশি হবে না, 4 গুণ হবে। তাহলে এখন আমরা একটু ফিমেল কত ধরে ফেলি, আমরা বেসিক ডেভেলপ করতেছি। ফিমেল কত আমি তো জানি না, ফিমেলকে ধরলাম 1-এর x গুণ। ফিমেল X হবে, যদি স্যার। 1-এর x গুণ হয়, মানে x জন হয়, তাহলে মেল কতজন বলেন তো? 4x 4-এর তত গুণ। 1-এর যদি মেল হবে 4-এরও x গুণ, তাহলে 4-এর x গুণ কত? 4x। 4x এটা হচ্ছে মেল। তাহলে আমার এমপ্লয়ি কতজন? স্যার x plus 4x equal to 100 আর ওটা পরে আসেন না। তাহলে আমার এমপ্লয়ি কতজন? 5x যদি x হয়, মহিলা যদি, পুরুষ যদি 4x হয়, মহিলা যদি x হয়, তাহলে এমপ্লয়ি হচ্ছে 5x। এই তো, এগুলো জাস্ট আমরা যে কি বলে রেশিওর কনসেপ্টটাকে নিলাম আর কি। এইবার আমরা পার্সেন্টেজটা বের করতে চাই। হোয়াট পার্সেন্টেজ, কত শতাংশ, অফ দ্য এমপ্লয়ীদের কত শতাংশ ইজ মেল, এমপ্লয়ীদের কত শতাংশ মেল। কিসের পার্সেন্টেজ বের করতে বলছে বলেন তো? মেল মেল মেইলের পার্সেন্টেজ বের করতে বলছে। কাদের মধ্য থেকে? মেইলের পার্সেন্টেজ বের করতে বলছে কাদের মধ্য থেকে? এমপ্লয়ীদের মধ্য থেকে, এমপ্লয়ীদের মধ্য থেকে। তাহলে আমার টার্গেট হচ্ছে মেইল, টার্গেট মেইল। মেইল কতজন? 4x এই যে টার্গেট আমার পুরুষ মানুষ 4x, কাদের মধ্য থেকে? অফ দ্য এমপ্লয়িজ, এমপ্লয়ীদের মধ্য থেকে। এমপ্লয়ি কতজন? 5x। তাহলে আমার বেসটা কি 5x, এই 5x জনের মধ্যে মেইল হচ্ছে 4x জন, তাহলে বেস হচ্ছে 5x ইন্টু কত? 100%। অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? x x কাটা, 5 একে 5, 5 20-এ 100, 4 20-এ কত? 80%। তাহলে এমপ্লয়ীদের মধ্যে কত পার্সেন্ট পুরুষ? 80% পুরুষ। দেখেন তো কনসেপ্ট ক্লিয়ার কিনা? yes sir ক্লিয়ার। আমরা যে কনসেপ্টের জন্য এক্স এক্স ধরলাম আর কি, কনসেপ্টটা বোঝার জন্য। আপনার তো অঙ্ক করতে ওই এক্স এক্স ধরা লাগবে না, তাই না? আপনি ওই যে 1 আর 4 ধরেই করে ফেলেন। মহিলা 1 জন হইলে পুরুষ 4 জন, তাহলে মোট কয়জন? 5 জন। অঙ্ক করার কথা বলতেছি আর কি। তাহলে আমার পুরুষ তো ভাই 4 জন, কয়জনের মধ্যে 4 জন? 5 জনের মধ্যে 4 জন ইন্টু কি 100%। 100 আপনি হয়তো অঙ্ক এইভাবে করবেন, কিন্তু আমরা ওই যে পার্সেন্টেজের, সরি কি বল এটা, রেশিওর কনসেপ্টটা সহ আমরা কাজ করার চেষ্টা করলাম আর কি। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ক্লিয়ার, ওকে। কারো সমস্যা থাকলে বলেন, ক্লিয়ার কিনা এটা জিজ্ঞেস করলে আসলে ঠিক হচ্ছে না। সমস্যা কার সে বলবেন খালি। ওকে, সমস্যা না থাকলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ আমাকে কি বলতেছে দেখি, চলেন। স্যার কেউ একজন টেক্সট করছে আরেকবার বলার জন্য ম্যাথটা দেখানোর জন্য। টেক্সট করলে তো দেখি না, টেক্সট দাঁড়ান, টেক্সট কোথায় আছে? ও 15 জন টেক্সট করে ফেলছেন। আরেকবার, রাহুল পল। ওকে, রাহুল পল, শোনা যাচ্ছে আমার কথা? রাহুল একটু আওয়াজ দিতে হবে, না হলে তো আপনি বুঝবেন না। আপনার সাথে এখন আলোচনা করতে হবে, তাহলে আপনি বুঝবেন। স্যার উনি টেক্সট করেছেন। টেক্সট করলে তো ভাই উনি বুঝবে না। স্যার ওনার হয়তো মাইক্রোফোনের সমস্যা হয়তো। মাইক্রোফোনের সমস্যা।
একটু মাইক্রোফোন গুলো ঠিক রাখবেন, কারণ যে বুঝবেন না সে আমার সাথে একটু কথা বলতে হবে। আপনার সাথে আমি আলোচনা করলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর বুঝাইলে তো আপনি এখন আমি ওই জিনিসই আবার বুঝাবো। আচ্ছা দেখেন, আপনার এখানে মহিলা, সাথে আপনার টপিকগুলো বোধহয় মিল নেই স্যার। হ্যাঁ স্যার আমাদের বইতে যে টপিকগুলো আছে মানে টপিক 1টা সেটার সাথে মিল পাচ্ছি না স্যার। মিল আছে তো কারণ হচ্ছে নাম্বার আপনাদেরকে, আছে। হ্যাঁ বুঝছি, আপনাদেরকে লেকচার শিট যেটা দিছে সেটা মনে হয় আপডেটেড লেকচার শিট দিছে, আর আমাকে এখানে স্লাইড যেটা দিছে সেটা পুরান লেকচার শিটের স্লাইড দিছে। মিলের স্যার প্রয়োজন নাই আর ভাইয়া এই লেকচার শিটে স্যার উত্তরটা দেয়া নেই। না, লেকচার শিটে টিচার্স ওয়ার্কে উত্তর দেওয়া থাকবে না। লেকচার শিটের টিচার্স ওয়ার্ক তো আপনাকে করেই দিবে, উত্তর দেওয়া থাকবে না। আর স্টুডেন্টস ওয়ার্ক এবং হচ্ছে ইলাস্ট্রেটিভ পার্ট ওইগুলোতে উত্তর দেওয়া থাকবে। আচ্ছা, আপনাদের লেকচার শিটে মিলতেছে না, এখন ওই নতুন লেকচার শিট যদি আনতে যাই তাহলে আবার একটু সমস্যা হবে। আপনাদের এই লেকচার নতুন লেকচার শিট ওয়াইজ আবার হয়তো বা হবে, ম্যাথে যদি ম্যাথে তো গ্যাপ তো থাকবেই, সেটা আবার হবে। আজকে লেকচার 1 আসলে শেষ না, আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের বেসিকটা আজকে ক্লিয়ার করা। এই জন্য হয়তোবা ভুল করে হোক বা যেভাবেই হোক পুরান লেকচার শিটের স্লাইডটা হয়তোবা দিচ্ছে। স্যার 4টা ম্যাথ করিয়েছেন, তার মধ্যে 2টা মিলেছে, বাকি 2টো মিলে নাই। আচ্ছা, না মিললেও ম্যাথ বুঝতেছেন কিনা সেটা হলো জরুরি। জি স্যার জি বুঝতে স্যার পারছি। বুঝছি স্যার। জি স্যার বুঝলেই হবে। আপনাদেরকে হয়তোবা নেক্সট ক্লাসে হয়তোবা নতুন লেকচার শিটটা দিবে। আমাকে আজকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের বেসিকের উপরে মনোযোগ দেওয়া। পরের লেকচার শিটে পার্সেন্টেজের উপরই পরের হয়তোবা লেকচার শিট অনুযায়ী হয়তোবা করাবে। আচ্ছা, রাহুল পলের কাছে আমরা ফেরত আসি। রাহুল পল, দেখেন সবাই আমরা মাইক্রোফোনটা একটু ক্লিয়ার করে ফেলবো, কারণ আপনি না বুঝলে কিন্তু আমার সাথে আলোচনা করতে হবে, তখন আপনি বুঝে যাবেন, আর না হলে আমি আন্দাজে আবার বুঝাতে থাকবো। ইন এ অফিস, কোন একটা অফিসে রেশিও মানে কি? অনুপাত। কিসের অনুপাত? অফ ফিমেল টু মেল, ফিমেলদের সাথে মেইলের অনুপাত। ফিমেল আর মেইল এরা কারা? এরা হচ্ছে কর্মচারী। ফিমেল এবং মেইল এবং ফিমেল কর্মচারীর অনুপাতটা কত? 1:4। তার মানে ফিমেল কর্মচারী 1 হলে মেইল কর্মচারী 4 জন, ফিমেল কর্মচারী 10 হলে মেইল কর্মচারী 40 জন। কনসেপ্টটা হচ্ছে রেশিও 1:4, তার মানে ফিমেলরা 1-এর যত গুণ, মেইলরা 4-এর তত গুণ। ফিমেলরা 1-এর যত গুণ, মেইলরা 4-এর ঠিক তত গুণ। এই কনসেপ্টের উপর বেস করে আমি বললাম যে ফিমেল কতজন জানি না, ফিমেল কতজন খালি রেশিওটা জানি আমি, ফিমেল কতজন আমি জানিই না। আমি ধরে নিচ্ছি ফিমেলের সংখ্যাটা 1-এর, এই যে ফিমেলের রেশিওটা কি 1 না, 1-এর x গুণ, তাহলে মেইলের সংখ্যা কি হবে? ফিমেলের সংখ্যা যদি 1-এর x গুণ হয়, মেইলের সংখ্যা হবে 4-এর x গুণ। তাহলে ফিমেল যদি x জন হয়, মেইল হবে 4x জন, টোটাল এমপ্লয়ি হবে 5x জন। এই পর্যন্ত রাহুল পল বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত জি স্যার বলেছেন। হ্যাঁ হ্যাঁ ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার বলেছে ভুল স্যার। তো ক্লিয়ার না, ও এই পর্যন্ত ক্লিয়ার বলছে। স্যার এরপরে মেসেজ আমরা- দিস ইজ এ ক্লিয়ার উনি। ও মেসেজ দিছে, আচ্ছা ক্লিয়ার হলে জি আমরা স্যার পরের মেসেজ দিছে। ওকে। কিন্তু মাইক্রোফোন সবাই যাদের সমস্যা হয় তারা মাইক্রোফোন ঠিক করবেন, আদারওয়াইজ প্রচুর ভেজাল হবে। আজকে যেমন আমাদের লোড নাই, যতটুকু যাওয়া যায় কনসেপ্ট ক্লিয়ার হলে হলে হচ্ছে, কিন্তু পরের ক্লাস থেকে কিন্তু আমাদের লোড চলে আসবে যে আমাদের আজকের ক্লাসে এই কয়টা ম্যাথ শেষ করতে হবে, টিচার্স ওয়ার্কটা শেষ করতে হবে এই টাইমের মধ্যেই। আপনাদের অবশ্যই একটা সুবিধা আছে, আপনাদের সুবিধাটা হচ্ছে আপনাদের ব্যাচের পরে তো আর ব্যাচ নাই, টাইম হয়তো বা বাড়ানো সম্ভব। আচ্ছা চলেন দেখি 5 নাম্বার কি বলছে আমাদেরকে। 10% অফ 4,800, 4,800 10% ইজ হাউ মাচ মোর? 4,800 10%টা হাউ মাচ মোর কত বেশি? দেন 8% অফ 4,800 বা 4,800 8% কত বেশি? কোশ্চেন পড়ে আপনার অনেক সময় মাথায় ঝামেলা লাগবে, আপনি এটাকে ভাবেন আসলে এ, যার মাথায় ঝামেলা লাগে সে এ ভাববেন। এর মধ্যে কি আছে? 10% অফ 4,800,
তাহলে এ ইজ হাউ মাচ মোর, এ কত বেশি, কার চেয়ে কত বেশি, দেন এইটুকু মনে করেন বি। এটা বি এর চেয়ে কত বেশি, এ বি এর চেয়ে কত বেশি কেমনে বের করবেন? এ বেশি বি কম, এ কত বেশি কেমনে বের করবেন? এ থেকে বি বাদ দিবেন, তাহলে তো পেয়ে যাবেন এ বি থেকে কত বেশি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো? ইয়েস স্যার। এ বি এর চেয়ে কত বেশি, এ ইজ হাউ মাচ মোর, এ কত বেশি, দেন এই বি এর মধ্যে এরা আছে আর কি। এখন আসেন দেখি এর মধ্যে কি ছিল। এ মানে ছিল 10% অফ 4800, তাহলে 10% অফ 4800 ইজ হাউ মাচ মোর, এই বাটা কত বেশি, কার চেয়ে কত বেশি, 8% অফ 4800। এটার চেয়ে কত বেশি, কত বেশি কেমনে বুঝবো? এইখান থেকে এটা বাদ দিব, তাহলেই বুঝবো কত বেশি। এই লিখলাম। এখন দেখেন অফ আর ইনটু তো আসলে সেম সেম জিনিস, তাহলে একটু ইনটুই লিখি। -8% ইনটু 4800, উভয় পক্ষ থেকে আমি 4800 কমন নিয়ে নেই, তাহলে 10% থেকে বাদ দিয়ে দেই 8%। তাহলে 10% থেকে 8% বাদ দিলে থাকে কত, 2% ইনটু 4800। এখন 2% 2 আছে, পার্সেন্টের পরিবর্তে কত লেখা যায় বলেন তো? পার্সেন্টের পরিবর্তে কি লেখা যায়? 100 ইনটু 4800। এখান থেকে কি পাচ্ছি, 0 0 0 0 কাটা, 48 দুগুণা কত, 48 দুগুণা 96। তাহলে দেখেন এটার চেয়ে কতটুকু বেশি, 96 বেশি। 96 কোথায় আছে, সিতে। দেখেন তো কে বুঝেন নাই, আপনাদের চ্যাটে একটু দেখে আসি। ক্লিয়ার স্যার। কেউ না বুঝলে সে আওয়াজ দেন অথবা চ্যাটে লিখেন। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার, স্যার স্যার বুঝেছি স্যার, ক্লিয়ার। ওকে, চলেন তাহলে পরেরটায় যাই। মতে করা যেত না স্যার? এখন দেখি পরেরটা কি, 6 নাম্বার ম্যাথ। এখানে কি বলছে, ইফ, যদি বি ইকুয়ালস 10% অফ এ, ওরাই বলে দিছে। বি ইকুয়ালসও বলতে পারতো, ইজও বলতে পারতো, একই কথা বুঝতাম। বি ইজ 10% অফ এ বলতে যা বুঝতাম, ইকুয়াল মানেও একই। বি ইকুয়াল বা বি ইজ 10% অফ এ, ও বলে দিছে আমাকে। এন্ড এবং সি ইকুয়ালস, এই যে লিখলাম সি, সি কি ইকুয়ালস, কার ইকুয়ালস, 20% অফ বি, 20% অফ বি। ওকে, তাহলে বি সে এর 10% সমান, সি সে বি এর 20% সমান। এখন ওরা জানতে যাচ্ছে দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নিচের কোনটি, হুইচ ওয়ান কোনটি, অফ দ্য ফলোইং নিচের কোনটি, ইকুয়ালস নিচের কোনটা সমান হবে, কার সমান হবে, 30% অফ সি। নিচের কোনটা 30% অফ সি এর ইকুয়াল হবে। তার মানে 30% অফ সি কার সমান হবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। চলেন কাজ করি, 30% অফ সি কার সমান হবে। এখন কাজ করতে গিয়ে আমাদের একটু অপশনের দিকেও তাকাইতে হবে। অপশনের দিকে তাকায় আমি দেখতে পাচ্ছি কি, সবগুলো অপশনেই কি একটা করে পার্সেন্টেজ আছে। তার মানে আমি এখান থেকে যাই বের করব একটা পার্সেন্টেজ রেখে দিব। আবার অপশনে দেখতে পাচ্ছি কি, সবগুলো অপশনেই এ আছে। তার মানে আমি এখানে যাই বের করব, সিতে থাকলে ভাইয়া হবে না, সিকে কি বানাইতে হবে, এ বানাইতে হবে। তার মানে এই যে 30% অফ সি, এটাকে এমন ভাবে প্রকাশ করব যাতে এ আসে এবং একটা পার্সেন্টও থেকে যায়, তাহলে আমি বুঝতে পারবো কোন অপশনের সাথে মিলে। চলেন অ্যাকর্ডিংলি কাজ করা শুরু করি। এই যে 30% এই বাটা থাকুক, অফের মতো থাকুক। এই যে সি, আমি তো ভাই সি থাকলে হবে না, আমাকে সি থেকে যাইতে হবে কোথায়, এতে যাইতে হবে। সি থেকে কেমনে এতে যাইতে পারি, চলেন দেখি। এই যে দেখতে পাচ্ছি সি থেকে এতে যাওয়ার রাস্তা না থাকলেও সি থেকে বিতে যাওয়ার রাস্তা আছে। আর বিতে গেলে বিতে
আর বিতে গেলে আমি এতে যেতে পারবো। চলেন সি থেকে আগে বিতে তো যাই। বিতে গেলে কি হবে, সি এর পরিবর্তে কি লেখা যায়, 20% অফ বি, 20% অফ বি লিখলাম। এরপরে আমরা বিতে থাকলেও আমার আলটিমেটলি কাজটা হচ্ছে না, আমার বি থেকে কোথায় যেতে হবে, এতে যেতে হবে। তাহলে বি থেকে এতে যেতে হলে কি করতে হবে, 30% ওর মতো থাকুক। অফ আর গুণ তো আসলে সেম জিনিস, গুণ দিয়ে দিই, গুণ, তাহলে জায়গাটা কমে। 20% অফ আর গুণ তো সেম জিনিস, কাজ আসলে সেম, ভাগ টাগ থাকলে তখন অফের কাজ আগে করতে হয়, বাট অফের কাজ যখন করব কাজটা গুণের মতোই। এরপরে বি, এখানে বি থাকলে তো ভাই হবে না, বি এর পরিবর্তে এখানে কি পাচ্ছেন, বি এর 10% অফ এ। পরিবর্তে পাচ্ছেন এখানে 10% অফ এ, 10% অফ এ, 10% অফ এ। এইবার আমরা যেটা করব, এ আমার দরকার ছিল, এ পাইছি, এখানে পার্সেন্টেজ কয়টা পাইছি, 3টা পাইছি, আমার তো আনসারে থাকতে হবে একটা পার্সেন্টেজ, তাহলে বাকি 2টা পার্সেন্টেজকে ভেঙে ফেলি, যে কোনো একটা পার্সেন্টেজকে রেখে দিই, বাকি 2টাকে ভেঙে ফেলি। কোনটাকে রাখবেন কোনটাকে ভাঙবেন আপনার চয়েস, কোনো ব্যাপার না। ধরেন 30% এর পরিবর্তে 1/100, 30 পাশের পার্সেন্ট গায়েব, ইন্টু 20 পাশে যে পার্সেন্ট আছে তার পরিবর্তে লিখে দিলাম 1/100, ইন্টু 10 আছে থাকুক, পার্সেন্ট আছে থাকুক, অফ আছে থাকুক এ। এখন অফকে আমরা মুছবো না, অফ লাগবে, আর অফ আর গুণ আসলে সেম জিনিসই। এবার এদেরকে যদি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি, এই জিরো কাটা, এই জিরো কাটা, তারপরে হচ্ছে এই জিরো কাটা, তাহলে থেকে যাচ্ছে কি আমাদের 3 দুগুণা 6 ইন্টু 1 মানে কি 6, ডিভাইডেড বাই কত, 10% অফ এ, তাহলে 6/10% অফ এ। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে হরে একের পরে কয়টা শূন্য, একের পরে একটা শূন্য, তাহলে হরে একের পরে যেই কয়টা শূন্য হয়, এটা কি, আচ্ছা এটাকে আমরা একটু সেপারেটলি বুঝি, কারণ অনেক ছোটবেলায় আমরা পড়ছি, অনেকেই ভুলেই যাইতে পারি। এই যে আমরা এখানে 6 দেখতেছি, নিচে কি দেখতেছি, একের পরে একটা শূন্য, এটাকে আমরা লিখতে পারি, দেখেন এই 6 এর পরে একটা দশমিক ছিল, যেটা না লিখলেও চলতো, 6 এর পরে একটা দশমিক ছিল যেটা আমরা উল্লেখ করতাম না। যখনই দেখবেন হরে একটা শূন্য আছে, তার মানে এই দশমিকটা এক ঘর বামে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কি 0.6। যদি এমন থাকতো 6/100, দেখেন 6 এর পরে একটা দশমিক ছিল, 6/100 মানে কি, একের পরে 2টা শূন্য আছে, এই একের পরে 2টা শূন্যকে আপনি ভাগাইতে চাইলে এই দশমিকটাকে 2 ঘর বামে নিতে হবে। 2 ঘর বামে নেওয়ার উপায় কি, এই 6 আর আগে একটা শূন্য, এটা, হ্যাঁ বুঝি নাই, 6 এর আগে একটা জিরো নিতে হবে। হ্যাঁ তখন 6 এর আগে রাইট একটা 0 দিতে হবে, তাহলে 2 ঘর বানাইতে পারলাম। এইখানে আমার সেটার দরকার নাই, জাস্ট নিয়মটা আপনাকে মনে করানোর চেষ্টা করলাম। তাহলে এখানে আসতেছে 6% অফ এ, 0.6% অফ এ। এটা এখন কোন অপশনের সাথে মেলে, অপশন ডি এর সাথে মেলে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা? ইয়েস স্যার, আছে স্যার এক জায়গায় কনফিউশন। বলেন স্যার, কোথায় কনফিউশন? স্যার কনফিউশনটা হচ্ছে আমাদের সবকিছু করলাম ঠিক আছে, কিন্তু স্যার হাতের ডান দিকে 3 নাম্বার লাইনে স্যার 30% ইন্টু আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 20%। তো আসি, ওয়েট, হাতের ডান দিকে 3 নাম্বার লাইনটা আগে আমার খুঁজতে হবে। আপনি কি এই লাইনের কথা বলতেছেন না এটার কথা বলতেছেন, উপরেরটা নিচেরটা? স্যার উপর নিচে দুটাই স্যার কনফিউশন, একটা হচ্ছে স্যার দুটাই কনফিউশন, ওকে আস্তে আস্তে জি স্যার, এই লাইনটা ফার্স্টে আগে আমরা কনফিউশন দূর করতে চাই। জি স্যার। আচ্ছা দেখেন এই লাইন তো আপনার কোনো কনফিউশন নাই না স্যার। এখন দেখেন 30% লিখছি সমান চিহ্ন দিছি, কোনো অন্যায় হয় নাই। তারপর দেখেন অফ আর গুণকে সেম জিনিস মনে করে আমরা এই যে 20% কে এখানে নামায় নিয়ে আসলাম, কোনো অন্যায় হয় নাই। তারপরে হচ্ছে এই যে অফ আর গুণকে সেম জিনিস দিয়ে আমি গুণ চিহ্ন দিলাম, অফ চাইলে অফ দিতে পারতেন। এরপরে করলাম কি, এই যে বি আছে, বি এর ভ্যালু কত, 10% অফ এ, এই যে দেখেন 30 মিললো, 20% মিললো,
এরপরে বি, বি এর মান কত? 10% অফ এ, এটাই তো বি। জি স্যার, জি স্যার, ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকটা জিনিস, আচ্ছা এই লাইনেই? না স্যার এটা ক্লিয়ার স্যার। আচ্ছা তারপর এই লাইন বুঝছেন? স্যার এই লাইনে স্যার, হ্যাঁ এই লাইনে স্যার মেন প্রশ্নটা স্যার, এখানে আমরা 30% কে ভাঙাইলাম, 20% কে ভাঙাইলাম, কিন্তু স্যার কেন আমরা 10% কে না ভাঙা 10% কে ওইভাবেই রাখলাম? ওইভাবেই রাখলাম। তো জি স্যার। সেটার কারণ হচ্ছে আমরা এই যে অপশনে দেখতে পাচ্ছি, প্রতিটা অপশনে দেখেন একটা করে পার্সেন্টেজ রয়ে যাচ্ছে। যদি অপশনে কোনো পার্সেন্টই না থাকতো 10% কে ভাঙায় ফেলতাম, কিন্তু আমার স্যার তো আই গট অপশন মাই এমন ভাবে আনসার। আনতে হবে যাতে একটা করে পার্সেন্ট থেকে যায়, ইয়েস স্যার। সেই জন্য ভাঙাই নাই। স্যার এই পার্সেন্টেজটা তো আমরা শুধু যে 10% কেই রাখবো এর তো কোনো মানে নাই, আমি তো অন্য হ্যাঁ যে কোনো এনিওয়ান, এনিওয়ান ইউ লাইক, একটা পার্সেন্টেজ রাখতে হবে। এখন আপনি স্যার 10 এর তাহলে সাথে আমাদের রাখবেন না 30 এর সাথে রাখবেন, ইওর চয়েস। স্যার কোশ্চেনের অ্যান্সারের সাথে মিল রেখে আমরা 10% কে ভাঙাই নাই, এটা হচ্ছে 10% কে না, আপনি যে কোনো একটা পার্সেন্ট কে রেখে দিবেন, কারণ প্রতিটা অপশনে দেখতে পারেন একটা করে পার্সেন্ট আছে। তাহলে আপনি যদি জি ওই স্যার, জি পার্সেন্টকেও স্যার। ভাঙায় ফেলেন তাহলে তো আপনার অপশনের সাথে মিলবে না, কিন্তু যা আসবে সঠিক আসবে। তো সঠিক আসলে তো হবে না, এদের কারোর সাথে মিললে না আপনি বৃত্ত ভরাট করতে পারবেন। এ তো রিটেন না যে যে কোনো চেহারা সঠিকই সঠিক, তা তো না, এদের কারোর সাথে মিলতে হবে। তাহলে এদের কারোর সাথে মেলার জন্য কি একটা পার্সেন্ট রেখে দিব। এখন কোনটা রাখবেন আপনার চয়েস। আপনার এই জি স্যার। 10 এর পাশে রাখছে দেখে আপনার পছন্দ হচ্ছে না, কোনো সমস্যা নেই, আপনি আমারে বলেন কার পাশে রাখলে, কার পাশের পার্সেন্টেজটাকে রাখলে আপনার পছন্দ হবে, বলেন তার পাশেই রাখবো। বলেন কাহার পাশে পার্সেন্টেজটাকে রেখে দিলে আপনার পছন্দ হবে, বলেন কার? 20%। ওকে 20 এর সাথে পার্সেন্ট রেখে দিব, তাহলে 30 তার পাশের পার্সেন্টকে 100 দিয়ে ভাগ দিলাম, তারপরে এই যে 20 ওর পাশের পার্সেন্টেজটা রেখে দিলাম, এরপরে 10 তার পাশের পার্সেন্টেজটাকে ভাঙায় ফেললাম, এরপরে অফ এ থাকুক। আমার একটা অফ থাকাও জরুরি, কারণ এই যে অপশনে অফ আছে। এইবার আসেন কাটাকাটি করি, এই জিরো কাটা, এই জিরো কাটা, এই জিরো কাটা। এবার গুণ দিব, 3 দুগুণা 6, নিচে কত 10, একটা অফ আছে থাকুক, এ আছে থাকুক। আর এই যে দেখেন 6 এর নিচে 10, তার মানে মানের পর একটা শূন্য, তার মানে দশমিক এক ঘর লেফট শিফটিং করবে, তার মানে 0.6 অফ এ, তার সামনে একটা জিরো দিলে সুন্দর দেখায়। আর পার্সেন্টেজ তো যায় নাই, এই যে পার্সেন্টেজ একটা রয়ে গেছে, তাহলে 0.6% অফ এ হচ্ছে রাইট আনসার। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। কোনো কোশ্চেন করছেন? জি স্যার, আমি বললাম স্যার যাদের বুঝতে সমস্যা হচ্ছে অফ মানে অফ নিয়ে আমরা অফ না রেখেও কিন্তু গুণ দিয়েও করতে পারি, যেমন হচ্ছে এখানে হ্যাঁ হোয়াই নট করতে পারেন। জি স্যার, যেহেতু 10/100 দিয়ে আমরা সেটা মানে অফ মানে যেহেতু গুণ, সেটা গুণ দিয়ে আমরা রাখতে পারি, এবং পরবর্তীতে উত্তর মেলানোর সময় আমরা সেখানে ওই গুণের জায়গায় ওটা অফ লাগাই দিয়ে বসাইতে পারি স্যার। হ্যাঁ 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 সেটা পারেন। তবে আজকের জন্য আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই ভাইটা লাস্টে যে পণ্ডিতি করলেন, এই পণ্ডিতি করে কিন্তু ক্লাসে করা যাবে না, ঠিক আছে? অন্য অনেক ভাবে করা যায়, কিন্তু আপনি যদি সেটা বলেন তাহলে কিন্তু ক্লাসের টাইম কিল হবে। আপনার যদি কনফিউশন থাকে সেটা আপনি হচ্ছে আপনাদের ওই থাকবে, গ্রুপ থাকবে, সেই গ্রুপে দিয়ে দিবেন যে আপনার পদ্ধতিটা হচ্ছে কিনা, অথবা ক্লাসের শেষে জিজ্ঞেস করবেন যে ওই ম্যাথটা ওই নিয়মে করলে হবে কিনা, যদি আপনার কনফিউশন থাকে। আর যদি আপনি ক্লিয়ার থাকেন যে এটা ওই নিয়মে করলে হবে, সব ম্যাথের জন্য বলতেছি, যে আপনি কনফিডেন্ট যেটা অন্য ওই নিয়মে করলেও হবে, সেটা আর জিজ্ঞেসই করবেন না। আর আপনি যদি ক্লাসে আপনার নিয়মটাকে এস্টাবলিশ করে দেখাতে চান যে আপনার নিয়মটা ভালো, তাহলে কিন্তু আমাদের এই ম্যাথের সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে, আমরা ক্লাসে কম ম্যাথ করতে পারবো। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। আপনার নিয়ম যদি আরো বেটার হয় ফাইন, কিন্তু সেটা ক্লাসে, এবং সেই নিয়মটা সঠিক আপনি কনফার্ম, সেই নিয়মটা ক্লাসে আর বলতে যাবেন না, তাহলে আমাদের ক্লাস টাইম কিল হবে। অন্যান্য ক্লাসের জন্য বলতেছি আর কি, আজকে তো আমাদের অত প্যারা নাই, তখন ক্লাস টাইম কিল হবে, আমরা আমাদের লেকচার শেষ করতে পারবো না, ঝামেলা হবে আর কি। আচ্ছা চলেন এবার আমরা পরের ম্যাথে যাই। আজকের ক্লাসে বলতে পারবেন, কারণ আজকে আমাদের যতদূর যাইতে পারি কোনো সমস্যা নাই, আজকে আমাদের টাইমের কোনো প্যারা নাই।
চলেন দেখি 7 নম্বর ম্যাথ কি বলতেছে। ইন দ্য লাস্ট উইক, শেষ সপ্তাহ, অফ আ মান্থ, কোন একটা মান্থের শেষ সপ্তাহে, এ কার ডিলার, একজন গাড়ি ব্যবসায়ী, সোল্ড 12 কার্স। আচ্ছা ভাই, যারা আমরা এখন কোশ্চেন করব না তারা একটু মিউট থাকি, তাহলে এই যে একটা নয়েজ তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের ক্লাসের আজকে ফার্স্ট ক্লাস, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরকম নয়েজ গুলো আমরা অফ রাখবো, আমরা মিউট থাকবো, কোশ্চেন করার সময় আনমিউট হবো। ওকে ফাইন, থ্যাংক ইউ। এগুলো আমরা যদি মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলো ভালো হবে না। আমাদের ক্লাসটা ভালো করার স্বার্থে এগুলো আমরা মেনটেন করব। কোশ্চেন দেখি চলেন কি বলতেছে, আর সবাই মাইক্রোফোন ক্লিয়ার করবেন, কারণ যে বুঝেন নাই সে যদি আমার সাথে কথা না বলেন ব্যাপার কিন্তু ক্লিয়ার হবে না। এই কয়েকটা ব্যাপার আমরা একটু মেনটেন করব। ইন দ্য লাস্ট উইক অফ আ মান্থ, কোন একটা মাসের শেষ সপ্তাহে, এ কার ডিলার সোল্ড 12 কার্স, একজন গাড়ি ব্যবসায়ী বেচে দিছে 12 টাকার, কোন একটা মাসের শেষ সপ্তাহে। এ নিউ সেলস প্রমোশন কেম আউট, নতুন একটা বিজ্ঞাপন বা সেলস প্রমোশন মানে বাংলায় কি বলা যায়, বিক্রয়ের জন্য বিভিন্ন অফার দেয় না, ওরকম নতুন একটা অফার আসছে। এ নিউ সেলস প্রমোশন কেম আউট ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য নেক্সট মান্থ, তাহলে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে নতুন নতুন অফার টফার আসছে, সেলস প্রমোশন আসছে। এন্ড হি সোল্ড, হিটাকে এই যে কার ডিলার বেটা, এন্ড হি সোল্ড, সে বেচেছে 18 কার্স, 18টা গাড়ি, ডিউরিং দ্যাট উইক, সেই সপ্তাহে সে 18টা গাড়ি বিক্রি করতে পারছে। তাহলে কোন একটা মাসের শেষ সপ্তাহে 12টা গাড়ি বিক্রি করছে, ওই মাসের শেষ সপ্তাহ তো শেষই, পরের যে মাস, পরের মাসের প্রথম সপ্তাহে স্পেশাল সেলস প্রমোশন অফার টফার আসছে, সেই কারণে পরের মাসের প্রথম সপ্তাহে সে 18টা গাড়ি বিক্রি করতে পারছে। ভালো কথা। এখন দেখি কোশ্চেন আবদার কি, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ। তাহলে আবদার হচ্ছে হোয়াট ওয়াজ, কি ছিল, পার্সেন্টেজ ইনক্রিজ, শতকরা বৃদ্ধি, ইন সেলস, তাহলে বিক্রয়ের ক্ষেত্রে কত শতাংশ বৃদ্ধি পাইছে, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, কত শতাংশ বৃদ্ধি পাইছে বিক্রয়, ফ্রম দ্য লাস্ট উইক অফ দ্য প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস মান্থের লাস্ট উইক থেকে, টু দ্য ফার্স্ট উইক অফ দ্য নেক্সট মান্থ। তাহলে গত মাসের শেষ সপ্তাহ থেকে এই মাসের প্রথম সপ্তাহের মাঝে কত শতাংশ বিক্রয় বৃদ্ধি পাইছে। তাহলে আমার এখানে টার্গেট কি, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস। কি টার্গেট আমার এখানে, কিসের পার্সেন্টেজ বের করতে চাই, ইনক্রিজ ইন সেলস। কার পার্সেন্টেজ বের করতে চাই, ইনক্রিজ ইন সেলস, বিক্রয়ের বৃদ্ধির পার্সেন্টেজ বের করতে চাই। কোত্থেকে পার্সেন্টেজ বের করতে চাই, ফ্রম দ্য লাস্ট উইক অফ দ্য প্রিভিয়াস মান্থ, গত মাসের শেষ সপ্তাহ থেকে এই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তাহলে আমার টার্গেট কি, বিক্রয় বৃদ্ধি। আগে বিক্রয় থাকতো 12টা, বর্তমানে বিক্রয় হচ্ছে 18টা। তাহলে বিক্রয় বৃদ্ধি পাইছে কয়টা, বিক্রয় বৃদ্ধি পাইছে 6টা। 6টা কোত্থেকে বৃদ্ধি পাইছে, 12টা থেকে বৃদ্ধি পাইছে, 12 থেকে বেড়ে 6টা বেড়ে 18 হইছে, 18 থেকে তো আর বৃদ্ধি পায় নাই, 12 থেকে বৃদ্ধিটা পাইছে। তাহলে আমার ভিত্তিটা হচ্ছে 12, 12 থেকে 6টা বাড়ছে। পার্সেন্টেজ বের করতে চাই, ইন্টু 100%, মানে আমার টার্গেট ছিল, বেস ছিল ইন্টু 100%, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখান থেকে পাচ্ছি কি, কাটেন 2, কাটেন 50, তাহলে পাচ্ছেন 50%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 50% বৃদ্ধি পাইছে। দেখেন কারো প্রবলেম হচ্ছে কিনা, বুঝতে সমস্যা হচ্ছে কিনা। স্যার রিটেন স্যার এটা স্টাইলে যদি কিভাবে করা যাবে? রিটেন বলেন, রিটেনে কিভাবে করা যাবে? রিটেন পরে, আগে কাহিনী বুঝছেন না সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, কাহিনী বুঝতে বুঝলেই পারছি হবে। স্যার। এই রিটেনে ম্যাথ অনেক রিটেনে আসবে না ভাই, রিটেনে রিটেন অনেক এত বড় এত সহজ না। ইতিহাস। রিটেনের ক্লাস আমরা কমপ্লিটলি করব, ঠিক আছে। আপনি যদি ভাবেন যে এই ম্যাথ রিটেন দিবে,
ইহা অসম্ভব। এইটুকু বুঝছেন কিনা সবাই? কারো প্রবলেম আছে কিনা? জি স্যার বুঝতে পারছি। প্রবলেম নাই। হ্যাঁ ভাই বুঝছি। রিটেনের জন্য আমাদের লেকচার 2 আছে, সেখানে আমরা শুধু রিটেনই করব। আচ্ছা, এইটা আমরা একটু রিটেন স্টাইলে করতে পারি, ওইটা একদম শিশু। এইটার আমরা একটু রিটেন স্টাইলে দেখতেই পারি, রিটেন যেহেতু দেখতে চাইছেন, কিছুটা সাইজ আছে এটা। অফ 3,600 এমপ্লয়িজ, অফ দ্য 3,600 এমপ্লয়িজ মানে 3600 এমপ্লয়িজের মাঝে, অফ আ কোম্পানি এক্স। এই 3600 এমপ্লয়িজ কিসের? এক্স নামের একটা কোম্পানির 3600 এমপ্লয়িজের মাঝে 1/3 আর ক্লারিক্যাল। তাহলে আমার আছে 3600 এমপ্লয়িজ। এই 3600 এমপ্লয়িজের মাঝে কতজন ক্লারিক্যাল বলেন তো? 1/3 ক্লারিক্যাল। ক্লারিক্যাল মানে কি? ক্লারিক্যাল মানে কি? লেখে আর কি, লেখালেখির কাজ করে। লেখালেখির কাজ করে। ক্লার্ক মানে হচ্ছে বাংলায় কি বলে? কেরানি বলে যাবে। পিয়ন না, কেরানি। কেরানি, পিয়ন আরো ছোট পদ। আচ্ছা, এখনকার সাথে মিলাই দেই, এখন তো আর কেরানি নাই, এখন যারা কম্পিউটার টাইপিস্ট। আগে তো কম্পিউটার টাইপিস্ট ছিল না, তখন ছিল ক্লার্ক বা কেরানি। ওরা এখন যেসব চিঠিপত্র আপনারই হয়, কি বলে এটাকে, টাইপ হয়, সেই চিঠিপত্র আগে লিখতো, খালি না বুঝে তার বস যা বলতো সে খালি লিখতো, ওদেরকে বলা হয় ক্লার্ক। আর ক্লার্কের অ্যাডজেক্টিভ করে বানাইছে কি? ক্লারিক্যাল, মানে লেখালেখির কাজ করে কম্পিউটারে অথবা হাতে। তাহলে অফ দ্য 3600 এমপ্লয়িজ, 3600 এমপ্লয়িজ অফ আ কোম্পানি এক্স, এক্স কোম্পানির 3600 এমপ্লয়িজের মাঝে 1/3 হচ্ছে ক্লারিক্যাল। 1/3 ক্লারিক্যাল। তাহলে আমরা লিখতে পারি ক্লারিক্যাল এমপ্লয়িজ। ক্লারিক্যাল এমপ্লয়িজ কতজন বলেন তো? 3600-র মধ্যে কতজন? 1/3। তাহলে টোটাল আমার 3600 এর 3 ভাগের 1 ভাগে হচ্ছে ক্লারিক্যাল, মানে 1200। 1200 হচ্ছে লেখালেখির কাজ করে। এরপরে বলছে ইফ দ্য ক্লারিক্যাল স্টাফ ওয়্যার টু বি রিডিউসড, ক্লারিক্যাল স্টাফ ওই লেখালেখির স্টাফ ওয়্যার টু বি রিডিউসড। দেখেন এখানে প্যাসিভ সেন্সে আছে, তার মানে ক্লারিক্যাল স্টাফ যারা, তারা কোনো কিছু রিডিউস করবে না, ক্লারিক্যাল স্টাফদেরকে রিডিউস করা হবে। ক্লারিক্যাল স্টাফ ওয়্যার টু বি রিডিউসড, তাদেরকে রিডিউস করা হবে বাই 1/3। তাহলে ক্লারিক্যাল এমপ্লয়িজ কতটুকু রিডিউস করা হবে? 400 রিডিউস করা। তাহলে আমরা বলতে পারি ক্লারিক্যাল, সংক্ষেপ করে ফেলি, এমপ্লয়িজ টু বি রিডিউসড। ক্লারিক্যাল এমপ্লয়িজ রিডিউসড হবে কতজন? 1/3 রিডিউস হবে। ক্লারিক্যাল এমপ্লয়িজ ছিল কত? 1200, রিডিউসড হবে তাদের 3 ভাগের 1 ভাগ। তার মানে কি 400 ক্লারিক্যাল এমপ্লয়িজ রিডিউসড হয়ে যাবে। তাহলে যদি জিজ্ঞেস করি তাহলে ক্লারিক্যাল এমপ্লয়িজ থাকবে কতজন? 1/3 তো রিডিউসড, মানে 400 রিডিউসড হয়ে গেল। তাহলে ধরেন এমনি জিজ্ঞেস করতেছি 800 রিমেইনিং ক্লারিক্যাল এমপ্লয়িজ, এটা কত হবে? ছিল 1200, রিডিউস করে ফেলছেন 400, মানে 1/3 রিডিউসড, থেকে যাবে 800। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। স্যার এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে রিডিউসড বাই, প্রিপজিশন এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রিডিউসড বাই 1/3 মানে 1/3 আপনি রিডিউস করবেন। আপনি কোয়েশ্চেন আবার মাঝে মাঝে পাবেন রিডিউসড টু 1/3, রিডিউসড টু 1/3। রিডিউসড টু 1/3 মানে আপনি কমিয়ে 1/3 বানাবেন। 1/3 রিডিউস হবে না, কমে হয়ে যাবে 1/3। তার মানে তখন হয়ে যাবে 400। রিডিউসড বাই 1/3 মানে 400 কমছে, আর রিডিউসড টু 1/3 মানে 1/3 হয়ে গেছে, তার মানে 400 হয়ে গেছে। যদি এখানে রিডিউস টু 1/3 থাকতো তাহলে 1200 থেকে কত হয়ে যেত? 400 হয়ে যেত। ক্লিয়ার কিনা বলেন তো?
তাহলে রিডিউসড বাই না রিডিউসড টু, একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনি অঙ্ক পারেন, কিন্তু ওই টু আর বাই খেয়াল না করলে ভুল হয়ে যাবে। একইভাবে রিডিউসের জায়গায় যদি আপনার ডিক্রিজ থাকতো, ব্যাপারটা কিন্তু সেম। ডিক্রিজ বাই 1/3 মানে কমে গেছে 1/3, আর ডিক্রিজ টু 1/3 তার মানে যা ছিল তার 1/3 হয়ে গেছে। একইভাবে ইনক্রিজড বাই 1/3 মানে 1/3 বাড়ছে, আর ইনক্রিজ টু 1/3 তো আর হয় না, বেড়ে তো আর কখনো 1/3 হয় না। তাহলে এই ডিফারেন্স আমরা পারবো না, রিডিউসড টু আর রিডিউসড বাই। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। পারবো, ওকে পারবো। এখন আসেন দেখি আমাদের কাছে কি জানতে চায়। এখন আমাদের কাছে জানতে যাচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ। রিমেইনিং এমপ্লয়িজদের কত পার্সেন্টেজ উড বি ক্লারিক্যাল। রিমেইনিং অবশিষ্ট এমপ্লয়িজদের কত পার্সেন্ট ক্লারিক্যাল হবে। তাহলে আমার এখানে টার্গেট কি, কি বের করতে চাই, কিসের পার্সেন্টেজটা বের করতে চাই? স্যার ক্লারিক্যাল এমপ্লয়িজ। ক্লারিক্যালদের, কিন্তু কাদের মধ্যে ক্লারিক্যালদের পার্সেন্টেজ বের করতে চাই? বর্তমানে টোটাল রয়ে গেছে স্যার। রিমেইনিং এমপ্লয়িজদের মাঝে ক্লারিক্যালদের বের করতে চাই। আমার টোটাল এমপ্লয়িজ হচ্ছে 3600, এর মধ্যে আমি কমায় ফেলছি কতজনকে? 400 জনকে আমি 400 জন। কমাইছি, এবং 400 জনই ক্লারিক্যাল ছিল। এই 400 জনকে আমি কর্ম থেকে ভাগায় দিছি, ওদের সংখ্যা কমায় ফেলছি। তাহলে আমার রিমেইনিং এমপ্লয়িজ কতজন? 3200। 3200 জন। হ্যাঁ 3200 জন। এমপ্লয়িজ কত আমার ছিল? কত? 3600 মাইনাস 400 জনের কাছ থেকে ভাগায় দিছি, তাহলে কত হবে? 3200 আমার রিমেইনিং এমপ্লয়িজ। আর কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যদি এটা না বলতো, যদি বলতো হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়িজ উড বি ক্লারিক্যাল, তখন দেখেন আমি কিন্তু টোটাল এমপ্লয়িজের মধ্য থেকেই ক্লারিক্যাল বের করতাম। বাট এখন তা চাই নাই, এখন চাইছে কি হোয়াট পার্সেন্ট, কত শতাংশ অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ। রিমেইনিং এমপ্লয়িজদের মধ্যে কত শতাংশ উড বি ক্লারিক্যাল, রিমেইনিংদের মধ্যে কত শতাংশ ক্লারিক্যাল হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে, দি কোশ্চেনটা ফলো করে আমরা লিখে দিব, দি পার্সেন্টেজ অফ, এই পুরাটা অফ the total number of employees, total number of remaining employees would be clerical equal to, কোয়েশ্চেন দেখে এটা পুরাটা লিখে দিব। যদি দেখি যে না আমার এত সময় নাই, কোয়েশ্চেন দেখে এই পুরাটা লেখার মতো সময় আমার হাতে নাই, লিখিত পরীক্ষার কথা বলতেছি, এত সময় আমার হাতে নাই, তখন আমরা খালি লিখব দ্য রিকোয়ার্ড পার্সেন্টেজ, স্যার যেই পার্সেন্টেজ জানতে চাই। আর যদি সময় থাকে তখন পুরোটা লিখব দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ উড বি ক্লারিক্যাল ইকুয়াল টু। তাহলে রিমেইনিং এমপ্লয়িজদের মাঝে কতজন ক্লারিক্যাল? 400 ক্লারিক্যালকে ভাগায় দিছি 800 ক্লারিক্যাল। এই 800 ক্লারিক্যাল কাদের মধ্যে? রিমেইনিং এমপ্লয়িজদের মধ্যে। রিমেইনিং এমপ্লয়িজ কত? 3200। 3200-র মধ্যে 800 ক্লারিক্যাল। তাহলে আমার টার্গেট হচ্ছে ক্লারিক্যাল। কাদের মধ্য থেকে ক্লারিক্যাল? রিমেইনিংদের মধ্য থেকে ক্লারিক্যাল। রিমেইনিং কত? 3200। এই রিমেইনিং হচ্ছে আমার ভিত্তি, বেস। এই 3200 বেজের মধ্যে ক্লারিক্যাল হচ্ছে 800। এই টার্গেট বাই বেস হয়ে গেল ইনটু 100%। এখন হিসাব নিকাশ করলে কি আসতেছে? 0 0 0 0 কাটা, 4 8 32, 4 25 100, তাহলে আসতেছে 25%। 25%। দেখেন পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমরা লিখিত স্টাইল একটু দেখলাম, এটা স্টাইলে করা গেল আর কি। আর আগের গুলো এত ছোট। বলেন স্যার। স্যার লাস্টের যেখান থেকে দা পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ রিমেইনিং আছে, এইখান থেকে একটু স্যার বুঝাই দেন। এই যে একদম লাস্টে যে কাটাকাটিটা করলেন তার একটু উপর থেকে দা পার্সেন্টেজ অফ ডট ডট ডট, ওইখান থেকে। ডট ডট মানে আমি পুরোটা লিখি নাই আর কি, লেখার জায়গাও নাই এখানে। আপনি বুঝতে কি পারছি লিখবেন? ওই আর কি 3200 আর 800, এই ক্যালকুলেশনটা বুঝতে পারছি না। আচ্ছা এই ক্যালকুলেশনটা বুঝতেছেন না? আচ্ছা তাহলে আপনি একটু সূত্রটা বুঝতে হয়ে যায়, সূত্রটা। আচ্ছা আচ্ছা
তাহলে দেখি আমরা এইটা কোশ্চেনটা দেখি, আপনাকে জিজ্ঞেস করছে কি হোয়াট পার্সেন্ট, কত শতাংশ অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, অবশিষ্ট এমপ্লয়িজদের কত শতাংশ উড বি ক্লারিক্যাল, অবশিষ্ট এমপ্লয়িজদের কত শতাংশ ক্লারিক্যাল হবে। তাহলে দেখেন তো, যে কোশ্চেন করছেন সে খালি উত্তর দিবেন অবশিষ্ট এমপ্লয়িজদের কত শতাংশ কেরানি হবে। তাহলে কিসের পার্সেন্টেজ বের করা আপনার টার্গেট? স্যার অবশিষ্ট যারা আছে তাদের মধ্যে ক্লারিক্যাল কত শতাংশ সেটা বের করা আপনার টার্গেট, অবশিষ্টদের বের করা টার্গেট না। অবশিষ্টদের মধ্যে কতজন কেরানি হবে সেই কেরানির পার্সেন্টেজ বের করা আপনার টার্গেট। এটুকু বুঝছেন কিনা? জি স্যার। এখানে একটু পুরো ব্যাপারটা আসলে গ্রামাটিক্যাল ব্যাপার, আমি গ্রামাটিক্যাল ব্যাপারটা আবার বুঝাই। দেখেন আমার সাবজেক্ট কি, হোয়াট পার্সেন্টেজ, কত শতাংশ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট সাবজেক্ট কি হোয়াট পার্সেন্ট, কত শতাংশ, ভার্ব কি উড, সাথে বি কে যদি আপনি যুক্ত করেন উড বি পুরোটা ভার্ব, তাহলে হোয়াট পার্সেন্টেজ উড বি ক্লারিক্যাল, কত শতাংশ কেরানি হবে, কত শতাংশ কেরানি হবে। এখন আপনাকে এই হোয়াট পার্সেন্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, কাদের মধ্যে এই পার্সেন্টেজটা, অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ। তাহলে গল্পটা হচ্ছে অবশিষ্ট এমপ্লয়িজদের মাঝে। সাবজেক্ট কি হোয়াট পার্সেন্ট, কত শতাংশ, উড বি ক্লারিক্যাল, কত শতাংশ কেরানি হবে। তাহলে আমার টার্গেট কেরানি হওয়া টার্গেট, কিন্তু কেরানিটা আমি কাদের মধ্য থেকে নিব, রিমেইনিং এমপ্লয়িজদের মধ্য থেকে নিব। তাহলে আমার রিমেইনিং এমপ্লয়িজটাই হলো ভিত্তি, সেখান থেকে আমি কেরানি বাঁচবো। রিমেইনিং এমপ্লয়িজ কত, আমার টোটাল এমপ্লয়িজ ছিল কত 3600, সেখান থেকে 1200 ছিল কেরানি, 1200 কেরানি থেকে আমি 1/3 মানে 400 কেরানি ভাগাই দিছি। তার মানে আমি ভাগাইছি কাদেরকে, 400 ভাগাই দিছি। তাহলে রিমেইনিং এমপ্লয়িজ কতজন, 3600 থেকে 400 ভাগাইছি 3200 হচ্ছে আমার অবশিষ্ট কেরানি। এদের মধ্য থেকে কেরানি কত শতাংশ, এই 3200-এর মধ্যে 800 জন কেরানি, হোয়াট পার্সেন্ট উড বি ক্লারিক্যাল। তাহলে ক্লারিক্যাল কত পার্সেন্ট হবে, ক্লারিক্যালটা উপরে, কাদের মধ্যে ক্লারিক্যাল, 3200-এর মধ্যে ক্লারিক্যাল। এরপরে কাটাকাটি করছি। যিনি কোশ্চেন করছিলেন ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, ওই টি বাই বি গুণ 100 ওই সূত্রটাই এখানেই হয়েছে। রাইট, আমাদের পার্সেন্টেজ বাইর করতে বললে আমরা এই সূত্রেই যাব। বোঝা গেছে স্যার কিনা? ধন্যবাদ। হ্যাঁ স্যার ধন্যবাদ। ওকে, চলেন যাই পরের ম্যাথে চলে যাই। ওকে স্যার। আচ্ছা, পরের ম্যাথটা আমাদেরকে কি বলছে দেখি, চলেন। এই স্কুল, একটা স্কুল হ্যাজ রেইজড, রেইজ মানে কি কে বলতে পারবেন? স্যার বৃদ্ধি করা। আচ্ছা, উঠানো, উঠানো, উত্তোলন করা। রাইজ আর রেইজের পার্থক্য কি? এই RISC আর RAISC এই দুটার পার্থক্য কি? স্যার RISC হচ্ছে উদিত হওয়া বা ওঠা এরকম, আর রেইজ তো বৃদ্ধি পাওয়া। রাইজ মানে নিজে নিজেই উঠা, একটা স্যার নিজে উঠেছে আর আর একটাকে মানুষ রেইজ হলো তুলেছে, আপনি তুলতেছেন। একটাকে মানুষ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ওকে, রেইজ মানে নিজে নিজে হতেছে, আর রাইজ মানে নিজে নিজে উঠতেছে, আর রেইজ মানে আপনি তুলতেছেন। তাহলে এই স্কুল হ্যাজ রেইজড, একটা স্কুল তুলছে, নিজে নিজে উঠে নাই, ও তুলছে। কি তুলছে? 75%। সে 75% তুলছে। কিসের 75%? অফ দ্য অ্যামাউন্ট ইট নিডস, যেই পরিমাণটা তার দরকার তার কত পার্সেন্ট সে তুলতে পারছে? 75% সে তুলতে পারছে। তার যে অ্যামাউন্ট দরকার তার 75% সে তুলতে পারছে। ফর আ বিল্ডিং, কেন দরকার ছিল? একটা নতুন বিল্ডিং এর জন্য। তাহলে সে যে টাকা পয়সা তুলতেছিল কেন তুলতেছিল? একটা নতুন বিল্ডিং বানানোর জন্য। বাই রিসিভিং, গ্রহণ করে, অ্যান অ্যাভারেজ ডোনেশন অফ টাকা 60। তাহলে দেখেন একটা স্কুল তুলছে, কি তুলছে? তার যে অ্যামাউন্ট নতুন বিল্ডিং এর জন্য দরকার তার 75% অ্যামাউন্ট সে তুলছে।
কেমনে তুলছে? বাই রিসিভিং, গ্রহণ করে, অ্যান অ্যাভারেজ ডোনেশন, গড় ডোনেশন বাই টাকা 60। তাহলে গড়ে সে ডোনেশন তুলছে 60 টাকা করে ফ্রম দ্য পিপল, মানুষের কাছ থেকে গড়ে 60 টাকা করে তুলে নতুন বিল্ডিং এর জন্য যে অ্যামাউন্ট দরকার তার 75% ইবাটা তুলে ফেলছে ফ্রম দ্য পিপল, জনগণের কাছ থেকে। অলরেডি সলিসিটেড। সলিসিটেড অর্থ কি কে বলতে পারবেন? সলিসিট মানে হচ্ছে চাঁদা দেয়া। যারা অলরেডি চাঁদা দিয়ে ফেলছে সেই পিপল গুলোর কাছ থেকে এভারেজে 60 টাকা করে তুলছে, এবং 60 টাকা করে তোলার জন্য যারা অলরেডি চাঁদা দিয়ে ফেলছে তাদের কাছ থেকে 60 টাকা করে পার হেড তুলছে, বা এভারেজে 60 টাকা করে তুলছে। এবং এতে কি ঘটছে? নতুন বিল্ডিং বানানোর জন্য স্কুলটার যেই পরিমাণ অ্যামাউন্ট দরকার তার 75% অ্যামাউন্ট উঠে গেছে। বিশাল এক লাইন, বাট লাইনটা বুঝতেছে কিনা? এবং আপনি যদি একটানা পড়া যান তাহলে কিন্তু বুঝবেন না, আপনাকে আস্তে আস্তে পড়তে হবে। শুরুর দিকে হ্যাঁ, পরে আপনি একটানা আরেকবার পড়লে বুঝবেন। আস্তে আস্তে কেমনে পড়বেন? আপনি যখনই ভার্ব পাবেন থেমে যাবেন, প্রিপোজিশন পাবেন থেমে যাবেন, থেমে থেমে আস্তে আস্তে পড়বেন, সময় লাগুক। স্যার Fast আরেকবার লেখেন। বুঝি নাই? স্যার আরেকবার বুঝাই দিবেন। আরেকবার তো বলবো, আপনি তো বুঝবেন না, হে আমি জানি, টেনশন নাই। দেখেন, প্রথমে আপনি কি পড়বেন? এই স্কুল, একটা স্কুল। থাইমা গেছি কেন? ওই যে হ্যাভ ভার্ব পাইছি, এত বড় জিনিস বোঝার অ্যাবিলিটি আমার আজকে তো হবে না, তাই না? অনেকের হয়তো বা আছে, বাট আমি ধরে নিচ্ছি আপনার আজকে হবে না। আমি ধরে নিচ্ছি আপনি ন্যাশনালে পড়ছেন, বাংলায় পৌরনীতি পড়ছেন, আপনার কাছে ডিফিকাল্ট লাগবে, খুব স্বাভাবিক। আপনি করবেন কি? আপনি কি পারবেন না? চাকরি কি আপনি পাবেন না? আপনি পাবেন, সমস্যা নাই। আপনি একটু সময় দিবেন, আস্তে আস্তে পড়বেন। পড়ার টেকনিক কি? ভার্ব পাইলে আমি থেমে যাব, আমার এত পারার দরকার নাই। ভার্ব পাইছি, থেমে যাব। প্রিপোজিশন পাইছি, থেমে যাব। আগের অংশটুকু যেটুকু বুঝছি ওইটাই আমার আছে। দেখেন, এই স্কুল, একটা বিদ্যালয়, এইটুকু তো বুঝছি, বহুত বুঝছি। একটা বিদ্যালয়, হ্যাজ ভার্ব পাইছি, আগাই নাই। এই স্কুল, একটা বিদ্যালয়, তারপরে ভার্বটা কি? হ্যাজ রেইজড, একটা বিদ্যালয় উত্তোলন করছে। এই পর্যন্ত ক্লিয়ার। এইটুকুতে খুশি থাকতে হবে। আমি এইটুকু তো বুঝছি। এই স্কুল হ্যাজ রেইজড, একটা বিদ্যালয় উত্তোলন করেছে, এবং সেই উত্তোলন করার ফলাফল এখনো শেষ হয় নাই, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই স্কুল হ্যাজ রেইজড, একটা স্কুল উত্তোলন করছে 75%। একটা স্কুল কি উত্তোলন করছে? 75% উত্তোলন করছে। খুশি আমরা, একটা স্কুল 75% উত্তোলন করছে। আগাই, অফ দ্য অ্যামাউন্ট, পরিমাণের। তাহলে পুরাটা করলে কি আসতেছে? এই স্কুল হ্যাজ রেইজড, একটা বিদ্যালয় উত্তোলন করছে। কি উত্তোলন করছে? পরিমাণের 75%। পরিমাণের 75% একটা স্কুল উত্তোলন করছে। খুশি থাকবেন, এইটুকু তো বুঝছি। পরিমাণের 75% একটা স্কুল উত্তোলন করছে। ইট নিডস, যেটা প্রয়োজন ছিল। তাহলে যা প্রয়োজন ছিল সেই পরিমাণের 75% একটা স্কুল উত্তোলন করেছে। এইটুকু বুঝছি কি? বহুদূর বুঝে ফেলছি, কিন্তু লাইনের 1/3 বুঝে ফেলছি। জি স্যার। ক্লিয়ার? তারপরে আমরা আগাই। ফর আ নিউ বিল্ডিং, একটা নতুন বিল্ডিং এর জন্য। আসেন উল্টা দিক থেকে অনুবাদ করে করে আগাই। নতুন বিল্ডিং এর জন্য যা প্রয়োজন সেই পরিমাণের 75% একটা বিদ্যালয় উত্তোলন করেছে। নতুন বিল্ডিং এর জন্য ইট নিডস, যা প্রয়োজন সেই পরিমাণের 75% একটা বিদ্যালয় উত্তোলন করছে। এইটুকু ক্লিয়ার কিনা? দেখেন, লাইনের অর্ধেক আমার শেষ। অর্ধেক লাইন তো বুঝছি, পুরো লাইন না বুঝলাম। অর্ধেক লাইন সবাই বুঝছি না? বুঝি না এমন কেউ আছেন? বুঝতে পারছি। তাহলে নতুন বিল্ডিং এর জন্য যা প্রয়োজন সেই পরিমাণের 75% একটা স্কুল উত্তোলন করে ফেলছে। বড় লাইনের জন্য শেষ থেকে অনুবাদ করে করে আসতে হবে। প্রথম থেকে পড়বো, মিলাবো শেষ থেকে। তারপরে কি বলছে? বাই রিসিভিং, গ্রহণ করে, অ্যান অ্যাভারেজ ডোনেশন, গড়ে ডোনেশন। ডোনেশনের বাংলা কি?
ডোনেশন বললে মনে হয় ভালো হয়। গড় যে ডোনেশন সেটা রিসিভ করে অফ টাকা 60, তাহলে গড়ে 60 টাকা রিসিভ করে নতুন বিল্ডিং এর জন্য যে পরিমাণ প্রয়োজন তার 75% একটা স্কুল উত্তোলন করতে পারছে। এই পর্যন্ত তো বুঝলাম। এভারেজ ডোনেশন অফ 60 টাকা, গড়ে 60 টাকা ডোনেশন রিসিভ করে নতুন বিল্ডিং এর জন্য যা প্রয়োজন ছিল সেই পরিমাণের 75% একটা বিদ্যালয় উত্তোলন করতে পারছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন তো। অনুবাদ করব সামনে থেকে, মিলাবো পিছন দিক থেকে। এভারেজ ডোনেশন 60 টাকা করে নিছে, এই যে গ্রহণ করে এভারেজ ডোনেশন 60 টাকা গ্রহণ করে নতুন একটা বিল্ডিং এর জন্য যা প্রয়োজন ছিল সেই পরিমাণের 75% একটা বিদ্যালয় উত্তোলন করে ফেলছে। ফ্রম দ্য পিপল, মানুষের কাছ থেকে। অলরেডি সলিসিটেড মানে কি? সলিসিট মানে চাঁদা দেয়া। তাহলে অলরেডি যারা চাঁদা দিয়ে ফেলছে সেই মানুষগুলোর কাছ থেকে গড়ে 60 টাকা করে চাঁদা গ্রহণ করে বিল্ডিং এর জন্য যা প্রয়োজন ছিল সেই পরিমাণের 75% বিদ্যালয়টা উত্তোলন করতে পারছে। দেখেন তো পুরো লাইনটা ক্লিয়ার কিনা। মানে 60 টাকা করে তোলার পরে 75% হয়েছে। হ্যাঁ, 60 টাকা করে তুলছেন কাদের কাছ থেকে? প্রতি জন প্রতি বা গড়ে যারা অলরেডি চাঁদা দিছে সেই মানুষগুলোর কাছ থেকে গড়ে 60 টাকা চাঁদা তুলে বা চাঁদা গ্রহণ করে নতুন বিল্ডিং এর জন্য যা প্রয়োজন ছিল সেই পরিমাণের 75% একটা স্কুল উত্তোলন করতে সক্ষম হয়েছে। স্যার সবাই দেখেন তো ফার্স্ট লাইনটা বুঝছি কিনা? জি ভাইয়া বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ, স্যার এখানে অলরেডি সলিসিটেড বলা হয়েছে, মানে যারা চাঁদা অলরেডি দিয়েছে তাদের কাছ থেকে আবার 60 টাকা করে তোলা হয়েছে, দিয়ে 75% হয়েছে। এটা কি আবার বোঝানো আপনি হচ্ছে? বানান কেন? আবার বানান কেন? আপনি তো বানাবেন না। আপনি কোশ্চেন পড়বেন আর বোঝার চেষ্টা করবেন স্যারে কইছে কি। আপনি নিজে বানাইলে তো অঙ্ক হইব না, নিজে বানানো যাবে জি না। স্যার। আবার পড়ি, স্যার যা বলছে তাই। আমরা অঙ্ক বানানোর মালিক না। দেখেন পুরা লাইনটা অনুবাদ করছি, এখন মিলাবো উল্টা দিক থেকে। পিপল অলরেডি সলিসিটেড। আপনার কিন্তু অনুবাদেও হ্যাঁ, এই লাইনটা স্যার, এই পরীক্ষায় জায়গাটা। আসে, অনুবাদও কিন্তু পরীক্ষায় আসে। কিভাবে অনুবাদ করতে হবে? পিপল অলরেডি সলিসিটেড, যারা ইতিমধ্যে চাঁদা দিয়ে ফেলেছে অফ টাকা 60, এভারেজ ডোনেশন অফ টাকা 60, যারা অলরেডি চাঁদা দিয়ে ফেলেছে গড়ে 60 টাকা। যারা অলরেডি চাঁদা দিয়ে ফেলছে তারা কত করে চাঁদা দিছে? গড়ে 60 টাকা করে অলরেডি চাঁদা দিয়ে ফেলছে। সেই চাঁদাটা গ্রহণ করে নতুন বিল্ডিং এর জন্য যা প্রয়োজন ছিল সেই পরিমাণটার 75% স্কুল উত্তোলন করতে পারছে। তাহলে যারা অলরেডি চাঁদা দিয়ে ফেলছে তারা চাঁদা দিচ্ছে গড়ে 60 টাকা করে। নতুন বিল্ডিং এর জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনটার 75% উত্তোলন করা সম্ভব হয়েছে। লাইনটার মিনিং ক্লিয়ার কিনা? লাইন পরেই লাইনের মিনিং ক্লিয়ার কিনা আমি বলে দিলে খুব সহজ। আমার ভাষায় যদি বলি তাহলে আপনি বুঝেই যাবেন, কিন্তু আমার ভাষা বুঝলে তো লাভ নাই। কোশ্চেনের ভাষা আপনাকে বুঝতে হবে। যেই পাবলিকরা চাঁদা দিয়ে ফেলছে তারা আসলে দিছে গড়ে 60 টাকা করে চাঁদা, এবং তাদের দেওয়া চাঁদাটা গড়ে 60 টাকা করে। কয়জন দিছে আমি জানি না, তারা গড়ে 60 টাকা করে চাঁদা দিছে, এবং তাদের গড়ে 60 টাকা করে চাঁদা দেওয়ার কারণে বিদ্যালয়ের যেই পরিমাণ দরকার সেই পরিমাণের 75% উঠে গেছে। আমার ভাষাটা ক্লিয়ার কিনা? যারা চাঁদা দিছে তারা গড়ে 60 টাকা করে চাঁদা দিছে, মানে পার হেড 60 টাকা করে চাঁদা দিছে। পার হেড 60 টাকা করে চাঁদা দেওয়ার কারণে যেই পরিমাণ দরকার ছিল সেই পরিমাণের 75% উঠছে। এটা আমার ভাষা, কিন্তু এই ভাষাটা তো আপনার বুঝতে হবে। যদি বুঝে থাকেন পরের লাইনে চলে যাই। দ্য পিপল, জনগণ, অলরেডি সলিসিটেড, যারা অলরেডি চাঁদাটা দিয়ে ফেলছে, রিপ্রেজেন্ট 60% অফ দ্য পিপল। তাহলে যারা অলরেডি চাঁদাটা দিয়ে ফেলছে তারা আসলে প্রতিনিধিত্ব করে মোট মানুষের 60%। তাহলে যারা অলরেডি সলিসিটেড, যারা অলরেডি চাঁদা দিছে তারা আসলে প্রতিনিধিত্ব করে
বা তারা আসলে মানুষের 60%। দ্য কলেজ উইল আস্ক ফর ডোনেশন। কলেজ চাঁদা চাইছে যাদের কাছ থেকে, তাদের 60% আসলে অলরেডি চাঁদাটা দিয়ে ফেলছে। দ্য পিপল অলরেডি সলিসিটেড, যারা অলরেডি চাঁদাটা দিয়ে ফেলছে, রিপ্রেজেন্ট করে 60% অফ দ্য পিপল, 60% মানুষদেরকে। কোন 60% মানুষদেরকে? দ্য কলেজ উইল আস্ক ফর ডোনেশন। কলেজ যাদের কাছে চাঁদা চেয়েছে তাদের 60%কে রিপ্রেজেন্ট করে, বা তাদের 60% মানুষ আসলে অলরেডি চাঁদাটা দিছে। ক্লিয়ার কিনা? আমার ভাষায় যদি বলি, যারা অলরেডি চাঁদা দিছে তারা আসলে যাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে তাদের 60%, এবং এই 60% মানুষ গড়ে 60% করে চাঁদা দিছে, এবং তাতে প্রয়োজনের 75% টাকা উঠে গেছে। দেখেন তো বুঝছি কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি। বুঝছি মানে মানুষজন যাদের কাছে চাঁদা চাইছি তাদের সবাই আমারে চাঁদা দেয় নাই, যাদের কাছে চাঁদা চাইছি তাদের 60% আমারে চাঁদা দিছে, এবং যেই 60% মানুষ চাঁদাটা দিছে তারা প্রত্যেকেই কিন্তু গড়ে 60 টাকা করে চাঁদা দিছে, এবং তাদের এই চাঁদার সুফলে আমার বিল্ডিং বানাতে যা দরকার তার 75% টাকা উঠে গেছে। ওকে, এখন দেখি কি চাই আমার কাছে। ইফ দ্য কলেজ ইজ টু রেইজ, যদি কলেজের রেইজ করা প্রয়োজন হয়, এক্স্যাক্টলি দ্য অ্যামাউন্ট নিডেড, কলেজ আসলে রেইজ করতে চাচ্ছে এক্স্যাক্টলি যেই পরিমাণটা দরকার, ও বেশি টাকা উঠায়া ওইটা মারিং কাটিং করবে না। ইফ দ্য কলেজ ইজ টু রেইজ, কলেজে যদি উত্তোলন করতে হয়, এক্স্যাক্টলি দ্য অ্যামাউন্ট নিডেড, এক্স্যাক্টলি যে অ্যামাউন্ট দরকার সেই অ্যামাউন্টে সে উত্তোলন করবে ফর দ্য নিউ বিল্ডিং। নতুন বিল্ডিং এর জন্য কলেজ এক্স্যাক্টলি যেই পরিমাণ দরকার ততটুকুই সে উত্তোলন করবে। তাহলে হাউ মাচ মাস্ট দ্য রিমেইনিং পিপল ডোনেট পার পার্সন? তাহলে রিমেইনিং যে মানুষজন আছে, 60% মানুষ তো চাঁদা দিছে, রিমেইনিং যে মানুষজন আছে যারা চাঁদা এখনো দেয় নাই, রিমেইনিং মানুষ যারা আছে, বাকি মানুষ যারা আছে, তারা পার পার্সন কত করে ডোনেট করবে? স্যার স্যার হ্যাঁ বলেন। প্রশ্নের প্রথমে তো স্কুলের কথা বলা ছিল, পরবর্তীতে হুম। কলেজ আসলো কেন? ভুল ছাড়া তো আর কোনো কারণ নাই। জি স্যার। স্কুল কলেজ একটাই হবে, একটা স্কুলের জন্য একটা কলেজের জন্য হইতে পারে না, ওটা একমাত্র কারণ ভুল। তাহলে যদি এবার আমার ভাষায় বলি, জনগণ যাদের কাছে আপনি চাঁদা চাইছেন তাদের 60% মানুষ চাঁদাটা দিছে। এই 60% মানুষ কয় টাকা করে চাঁদা দিছে কে বলতে পারবেন? 60 টাকা করে। যারা চাঁদা দিছে তারা জনগণের 60%, এবং তারা দিছে 60 টাকা করে। ওকে, 60 টাকা করে চাঁদা দিছে, এবং এই 60 টাকা করে চাঁদা দেওয়ার জন্য আমার যে অ্যামাউন্ট দরকার তার কত পার্সেন্ট উঠছে? 75% টাকা উঠে গেছে। যারা চাঁদা দেয় নাই, যারা চাঁদা দেয় নাই তারা জনগণের চাঁদা চাওয়া মানুষদের কত পার্সেন্ট চাঁদা দেয় নাই? 40% মানুষ চাঁদা দেয় নাই। এই 40% মানুষের কাছ থেকে আমার কত পার্সেন্ট চাহিদার কত পার্সেন্ট উঠাইতে হবে? 25%। 25%, 25% টাকা উঠাইতে হবে। তাহলে এক্স্যাক্টলি যা দরকার সেই পরিমাণ টাকা উঠবে। তাহলে এই 40% মানুষের কাছ থেকে আমি 25%, আমার চাহিদার 25% আমি উঠাবো। তাহলে স্যার আমার কাছে আবদার করছে যে পার পার্সন বাকি মানুষদের, যারা চাঁদা দেয় নাই, যারা দিছে তো দিছেই, যারা দেয় নাই তাদের পার পার্সন কত করে চাঁদা দিতে হবে। প্রশ্ন ক্লিয়ার কিনা বলেন? উত্তর বিষয় না, প্রশ্ন বুঝে গেল? ক্লিয়ার স্যার। প্রশ্ন ক্লিয়ার? ওকে, যদি প্রশ্ন ক্লিয়ার হয় চলেন উত্তর বের করি। আমার মানুষজন কতজন আমি জানি না। ধরেন আমার মানুষজন হচ্ছে 100x। মানুষজন কত ধরলাম? 100x ধরলাম না, 100 আপনি ধরতে পারেন, প্রিলিতে আপনি ধরা খাবেন না, ধরা খাবেন হচ্ছে রিটেনে গিয়ে। কারণ ধরার সময় খাইরুসের বইয়ে লেখা আছে 100, আমি জানি ভুল লেখা আছে। আপনি কখনোই ডেফিনেট সংখ্যা ধরতে পারবেন না, যখনই ধরবেন অজানা ধরতে হবে। পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে অজানা সংখ্যা আপনি এক্স ধরলে অঙ্কে দশমিক টশমিক আসে, আমরা ক্যালকুলেশন করতে গিয়ে ডিসকমফোর্ট ফিল করব। এই জন্য আমরা হিসাব সুবিধা করার জন্য কি ধরবো? 100x ধরবো। আমার জনগণ কতজন আমি জানি না,
আমি কখনোই 100 জন জনগণ ধরতে পারবো না, কারণ 100 জন তো ফিক্সড। আমি ধরবো অজানা এক্স, যেমন অজানা 100 এক্সও অজানা, 50 এক্সও অজানা, 5 লাখ এক্সও অজানা। আমি তো এক্সই জানি না, তাহলে 5 লাখ এক্স কেমনে জানবো? তাহলে 100 এক্স ধরলে সুবিধা কি, হিসাব নিকাশ সহজ হয়, মুখে মুখে হিসাব করা যায়। তাহলে আমি জনগণ ধরলাম কতজন? 100 এক্স। তাহলে স্যার রিটেনের 100 ক্ষেত্রে যদি কি শুধু জনগণ এক্স হয়, ধরতে হবে? সরি বুঝি নাই। স্যার রিটেনের ক্ষেত্রে কি 100 এক্স মানে শুধুমাত্র এক্স ধরতে হবে? না না, 100 এক্স ধরতে পারবেন, কিন্তু এক্সটা থাকতে হবে। কারণ আপনি যখন ধরবেন, অজানা কিছু ধরবেন, তখন আপনি অজানা জিনিস ধরবেন। প্রবলেম যেটা হয়, ওই বিভিন্ন বইপত্রে ধরে যে মনে করি জনগণ আছে 100, ওটা ধরা যাবে না। 100-র পাশে একটা এক্স বসাইতে হবে। ক্লিয়ার জি কিনা? স্যার। জি স্যার। তাহলে আমার জনগণ কত আছে তো আমি ভাই জানি না, অজানা সংখ্যক জনগণ আছে। আমি ধরলাম 100 এক্স জনগণ আছে। 100 এক্স ধরলে হিসাবটা সহজ হয়, আপনি মুখে মুখে করতে পারবেন। তাহলে এই যে 100 এক্স মানুষজন আছে, এই 100 এক্স মানুষজনের মধ্যে 60% মানুষ চাঁদাটা দিছে। 60% মানুষ যদি চাঁদা দেয়, 100 এক্স এর 60% কতজন হয়? 60 60 জন। 60 এক্স জন। তাহলে এই যে দেখেন, মুখে মুখে করা যায় 100 এক্স ধরলে। তাহলে চাঁদা দিছে 60% মানুষ। টোটাল মানুষ কতজন ধরছি? 100 জন। টোটাল পিপল হচ্ছে 100 এক্স। এদের 60% মানুষ চাঁদা দিছে। 60% মানুষে আসলে কতজন হয়? 60 এক্স হয়। আর চাঁদা দেয় নাই, পালায় বেড়াচ্ছে কত পার্সেন্ট মানুষ? বাকি 40% মানুষ। আর এই 40% মানুষে আছে কতজন? 40 এক্স জন। 40x। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। জি স্যার। ক্লিয়ার, আচ্ছা ওকে। তাহলে এই যে আমার 60 এক্স মানুষজন চাঁদা দিছে, তারা প্রত্যেকে কত করে চাঁদা দিছে? 60 টাকা স্যার, 1 টাকা করে। প্রত্যেকে 60 টাকা দিছে, এটা ডেফিনেট দেওয়া আছে। প্রত্যেকে দিছে 60 টাকা। তাহলে এই 60% মানুষ মোট কত টাকা চাঁদা দিল? একজনে 60 টাকা দিছে, তাহলে 60 এক্স মানুষ কত দিছে? 3600 এক্স টাকা আমার উঠছে। তাহলে এই পরিমাণ টাকা আমার উঠে গেছে 3600 এক্স। আর এই পরিমাণ টাকা আসলে আমার প্রয়োজনের কত পার্সেন্ট? 75%। আমার প্রয়োজনের 75% কি এই 3600 এক্স টাকা? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমার মোট জনগণ 100 এক্স, তার 60%, 100 এক্স এর 60% কত হয়? 100 এক্স এর 60% কাটাকাটি করে আসবে 60 এক্স। এই 60 এক্স মানুষ প্রত্যেকে অ্যাভারেজে দিছে 60 টাকা করে। তাহলে একজনে 60 টাকা দিলে 60 এক্স জন দিছে 3600 এক্স টাকা। আর এই 3600 এক্স টাকা কি আমার প্রয়োজনের 75%। তাহলে আমার যে প্রয়োজন, সেই 75%-এ আসলে কয় টাকা? 3600 এক্স। 3600 এক্স টাকা। তাহলে আমার যে প্রয়োজন, তার 1%-এ কয় টাকা? 3600 এক্স এর চেয়ে বেশি না কম? স্যার কম। কম। কম হইলে কি 75 গুণ হবে, তাই না? স্যার ভাগ হবে। ভাগ হবে। রাইট। 1%-এ 75। আমার কি কোনো জানার দরকার আছে মোট কয় টাকা? দরকার নাই। আমার দরকার হইলো ভাই বাকি 25% টাকা আমি উঠাবো। ওই 25%-এ কয় টাকা, এটা নিয়ে আমার টেনশন। চলেন বের করে ফেলি। 25%-এ কয় টাকা? 1%-এ যত, 25%-এ তার চেয়ে বেশি না কম? স্যার বেশি, গুণ হবে। বেশি। 1%-এ এটা ছিল, তাহলে গুণ হবে। 25%-এর চেয়ে বেশি। তাহলে 25 দিয়ে গুণ দিলাম, তাহলে আসতেছে কত? 75। 3 25-এ 75, 3 12 36। তাহলে আমার আরো 25% টাকা দরকার, মানে কি আমার কত টাকা দরকার? 1200 এক্স টাকা আমার দরকার। আর এই 1200 এক্স টাকা আমি কার কাছে চাই? 40 জনের কাছে। 40 এক্স এর। 40 এক্স জনের কাছে ভাই চাই যে ভাই আমার 1200 এক্স টাকা, 25% টাকা আমার নাই, আমার বিল্ডিং হচ্ছে না, আমার ভাই 1200 এক্স টাকা দাও। এই 40 এক্স এর কাছে আমরা চাচ্ছি। তাহলে 40 এক্স এর কাছে চাচ্ছি 1200 এক্স টাকা। তাহলে একজনের কাছে চাইবো কত? 30 টাকা। ওই তো 40 এক্স জন মিলে দিবে 1200 এক্স টাকা, তাহলে একজন দিবে
40 দিয়ে 30 ভাগ, তাহলে আসতেছে কত? 30 টাকা। টাকা। তাহলে অবশিষ্ট মানুষজনের পার হেড কত করে টাকা দিতে হবে? 30 টাকা করে 30 টাকা করে দিতে হবে। তাহলেই হয়ে যাবে 30 টাকা আমার এক্স্যাক্টলি সেই অ্যামাউন্ট। দেখেন তো 30 সবাই টাকা বুঝছে কিনা? স্যার বুঝতে ক্লিয়ার পারছি স্যার, ক্লিয়ার। জি স্যার। অঙ্ক সহজ, স্যার অঙ্ক কিন্তু ক্লিয়ার। ভেজাল নাই। ভেজাল হচ্ছে বিশাল বিশাল লাইন, আস্তে আস্তে বুঝতে হবে। ঠিক আছে, আপনি কোন রকমের প্যানিক করবেন না। আপনার প্রথম 15 কারো 15 দিন, কারো 1 মাস কোয়েশ্চেন বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, যে ইংলিশ ভার্সনে পড়ালেখা করছেন তার তো আর সমস্যা হবে না, যে বাংলা ভার্সনে পড়ছেন তার কোয়েশ্চেন পড়তে সমস্যা ভাই হবেই। আপনি 15 দিন আস্তে আস্তে ঠান্ডা মাথায় কোয়েশ্চেন পড়বেন, কোনো সমস্যা হবে না। 15 দিন পরে বা কারো 1 মাস পরে গিয়ে দেখবেন কোয়েশ্চেন আর কোনো প্রবলেম নাই, অঙ্ক ভাই সহজ। পারবো নয়? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার জি পারবো। স্যার, স্যার ইনশাআল্লাহ। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনাদের যে কোশ্চেন গুলো আছে না, সফট কপি গুলো দেখা যায় না, ক্লিয়ার না। কি বলে? সফট কপি গুলো ক্লিয়ার না, মানে এই কোশ্চেনের সফট কপি। স্যার ওনার এই মনে হয় বোর্ডে নেটের যেটা সমস্যা। দেখাচ্ছে এটা আরেকজন বলো ক্লিয়ার তো, না। ওনার কথাটা আমার কাছে আসতেছে না। স্যার উনি মেবি বলতে চাচ্ছে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা, এই লেখাটা ক্লিয়ার না। ক্লিয়ার না? কি অবস্থা ক্লিয়ার না? স্যার দেখো তো। আপনার লেখা না স্যার, ক্লিয়ার না, ওইখানে হয়তো বা নেটের সমস্যা। নেট প্রবলেমের জন্য। স্যার স্যার ক্লিয়ার। ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে স্যার। ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। নেট প্রবলেমের জন্য যদি সমস্যা হয় ভিডিও তো থাকবেই, আপনি ভিডিওতে ক্লিয়ার পাবেন। আপনাদের গ্রুপে ভিডিও আপলোড করা থাকবে। ওই লাইভে অনেক সময় অনেকের নেটের প্রবলেম হয়, স্বাভাবিক, কিন্তু আপনার ওই পরে যে আমাদের রেকর্ডিংটা থাকবে ওই রেকর্ডিং এ ক্লিয়ার থাকবে, টেনশন নেই, এটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তাপস বৈশ্য, আপনার বিরুদ্ধে কমপ্লেইন আছে। কমপ্লেইনটা হচ্ছে আপনি যে স্লাইডটা আমাদেরকে দিছেন, এই স্লাইডটা হচ্ছে আগের লেকচারের, ওদের লেকচার শিটের সাথে মিলতেছে না। আচ্ছা রাকিব দেখে, রাকিবরে বলতে হবে যে স্যার জোড় সংখ্যার যে নাম্বারগুলা ওই ম্যাথগুলা মিলতেছে, আর বিজোড় সংখ্যার যে নাম্বারগুলো ওইগুলা মিলে নাই। মানে ওই যে শিট আপডেট করা হয়েছে তো, নতুন কোশ্চেন কিছু ঢুকছে, পুরান নতুন কোশ্চেন ঢুকলে তো অঙ্কের সংখ্যা বেড়ে যাচ্ছে, পুরান জি কিছু জি অঙ্ক বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই জি ঝামেলাটা হচ্ছে। তাহলে রাকিবরে মেসেজ দিতে হবে কি, যে এই ব্যাচে সবাই নতুন শিট পাইছে, তাহলে এই ব্যাচে নতুন শিটের লেকচারটা দিতে হবে। ঠিক আছে, আর এটা পুরান শিট দিয়ে আমরা বেসিক ক্লাস শেষ করলাম। তাহলে নেক্সট ক্লাসও কিন্তু শুরু হবে লেকচার 1 থেকে নতুন শিটের স্লাইড দিয়ে। তাহলে এই স্যার মেসেজটা কপি করে দেবেন। হ্যাঁ বলেন। তো আপনার সাথে আমাকে যে শীটটা দেওয়া হয়েছে ওইটা আপনার শীটের সাথে মিলতেছে, তাহলে আমি কি করব? তাহলে তাহলে তো মহাবিপদ। ওনার কাছে পুরানটা গেছে। কোন আচ্ছা আপনি শীটটা তো অফিসে যোগাযোগ করবেন। আচ্ছা আরেকটা কাজ আমরা করাই, এই মেসেজটা আপনি মাইনুদ্দিন ভাইকে দিবেন যে এই ব্যাচে কয় রকমের শীট গেছে, কার কাছে নতুনটা গেছে, কার কাছে পুরানটা গেছে। কারণ ব্যাচ একটাই কিন্তু 2 রকম শীট চলবে না, ব্যাচ একটাই সেম শীট চলবে। ঠিক আছে, আমরা ম্যানেজমেন্টকে জানাই দিচ্ছি, ওনারা দেখবে এই ব্যাপারগুলা। যা প্রবলেম আছে আমাদের এই শীটে আচ্ছা আপডেট আমরা যারা সিট পাই না তারা কি করব? তাদের কাছে নতুন শীটই যাবে, তাদের স্যার কাছে তো 13 পুরান শীট আর ব্যাচে যাবে না, সবাই পুরান শীট তো নতুন শেষ। সিট পাইছে স্যার। আচ্ছা 2-1 জন হয়তো বা পুরানটা পাইছে, ওদেরকে নতুনটা পাঠায় দিবে, টেনশন নাই। ঠিক আছে, আমরা ম্যানেজমেন্টকে তথ্য দিয়ে দিচ্ছি। স্যার সিটের কি কোনো পার্সেন্টেজের ক্লাস কি আরেকদিনে শেষ হয়ে যাবে ভাইয়া? হ্যাঁ আরেকদিনে এমসিকিউ পার্ট শেষ হবে, রিটেন আবার আরো একদিন হবে। আচ্ছা আচ্ছা। ভাই আজকে যে ম্যাথ করালেন এটা কঠিন না সহজ, মানে এই টাইপেরই কি আসে? এগুলো তো মোটামুটি এই সহজ টাইপেরই লাগতেছে। আসে, এই টাইপেরই আসে। আমরা তো এই যে দেখলাম মনে হয় কিছু ম্যাথ ম্যাথ মোটামুটি যে কয়টা আপনি দেখতেছেন লেকচার শিটে সব আসলে প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষার ম্যাথ। এখানে ম্যাথ আমরা একটাও বানাই নাই, যত ম্যাথ মোটামুটি দেখেন সবই পুরান ম্যাথ। ঠিক আছে, বুঝছেন কিনা জিনিসটা যা বলতে চাচ্ছি? এগুলো বুঝতে বুঝলে জি আমার ভাই কথা যদি বুঝে থাকেন আপনি মোটামুটি 70-80% ম্যাথ নিজে পারবেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখেন। তাহলে নেক্সট ক্লাসে আমি বলে যাচ্ছি ওনারা আবার নতুন লেকচার শিটের স্লাইডের ম্যাথগুলো দিবেন, আর হচ্ছে যাদের পুরান লেকচার শিট আছে তাদের ব্যাপারটা সলভ করার জন্য বলে যাচ্ছি আর কি। স্যার সিটের কি ওকে, পিডিএফ পিডিএফ হচ্ছে এই যে আমি বোর্ডে যা যা লিখছি এগুলা পিডিএফ করে দিয়ে দিবে। এই যে আমি বোর্ডে যা লিখছি এই সব জিনিস পিডিএফ করে দিয়ে দিবে। ঠিক আছে, পুরা শিট তো আর পিডিএফ দিবে না, আমার যা লিখছি এগুলো পিডিএফ করে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বুঝি নাই। রুটিন
এগুলো ভাই ম্যানেজমেন্টের বিষয়, আমরা তো আর এগুলো জানি না। স্যার তারপর আপনার আমি সামনে কি ম্যানেজমেন্টকে বলে দিব। ক্যারিয়ার ম্যাপের কেউ আছে? আমাদের তো কোনো রুটিন নেই, মানে নেক্সট ক্লাস কবে হবে, কালকে ক্যারিয়ার নাকি ম্যাপের পরে? ম্যানেজমেন্ট লেভেলের কেউ নাই, ম্যানেজমেন্ট লেভেলের এখন রাত হয়ে গেছে তো, এখন ম্যানেজমেন্ট লেভেলের কেউ নাই, মানে আমি আপনার মেসেজটা কনভে করে দিব। সামনে যিনি আছে উনি কি জানে আসলে নেক্সট ক্লাসটা কি কালকে ও হবে তো আর নাকি পরশু এই হবে? জিনিস এই জিনিস মনে হয় ও জানে না। আপনি কি জানেন নেক্সট ক্লাস কবে হবে? স্যার এটা ও এসব জানে আমাদের না। গ্রুপ আছে ফেসবুকে, গ্রুপে বলে দিবে স্যার, হ্যাঁ, আমাদের গ্রুপে ম্যানেজার বলে বলে দিবে। দিছে। আমার সামনে যে আছে সে হচ্ছে এইগুলা পিডিএফ করে আপনারা দিবে, এই দায়িত্ব তার। তারপর হচ্ছে আপনারা যদি খোলা দেখেন, তারপরে নেটে যদি সমস্যা থাকে ওগুলা ও দেখবে আর কি। আর স্যার এই যে আমাদের রুটিন টুটিন শীটটা এগুলা কেউ নতুন না পুরাতন কোশ্চেন এইটা ছিল মানে দেখার বুদ্ধি কি স্যার? আরেকবার বুঝি নাই আমি। স্যার আমাদের শীটটা নতুন না পুরাতন এটা কিভাবে চেক করব? এটা তো মানে কোথাও লেখা নাই। আমার ম্যাথের সিকোয়েন্সের সাথে যার ম্যাথগুলো মিলছে তারটা পুরান শীট, আর যার সিকোয়েন্স মিলে নাই তারটা নতুন শীট। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমাদেরটা মিলছে না, তার মানে এটা হলো নতুন। তার মানে নতুন আছে আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার প্র্যাকটিস কি করব যদি একটু বলতেন? প্র্যাকটিস হচ্ছে আপনার লেকচার শিটে যা আছে এগুলো প্র্যাকটিস করবেন, যার কাছে লেকচার শিট নাই সে যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করবেন, এই তো। মোটামুটি আপনি চেষ্টা করবেন একটা চ্যাপ্টার থেকে অন্তত 50টা ম্যাথ প্র্যাকটিস করতে, এবং এক বসায় চেষ্টা করবেন 20টা করে ম্যাথ করতে, অন্তত 20টা থেকে 25টা ম্যাথ আপনি এক সিটিং এ বসে করার ট্রাই করবেন। কারণ আপনাকে এক্সাম হলে এক সিটিং এ এক বসায় 20টা ম্যাথ করতে হবে। আপনাদের ঝামেলা যেটা, আপনি বাসায় একসাথে 20টা ম্যাথ কখনোই করেন না, 4-5টা করে উঠে যান, ঘুমান, এরপর আবার 4-5টা করেন। এই জন্য এক্সাম হলে আপনি ম্যাথ করতে গিয়ে টায়ার্ড হয়ে যান, আপনার ব্রেন 5টা 6টা 10টা ম্যাথ করার পরে আর ভালো কাজ করে না, আপনি পারেন কিন্তু মাথা কাজ করে না। এই জন্য আপনারা শুরু থেকেই ট্রাই করবেন যে আমি বসছি যখন, আমি শুরুতে না পারলেও অন্তত 15 দিন পর থেকে আপনার এইটুকু প্র্যাকটিস হয়ে যেতে হবে যে আমি এক সিটিং এ বসে 25টা ম্যাথ করতে পারি। আর একটা চ্যাপ্টার থেকে আপনি যেই বই থেকেই করেন না কেন, লেকচার শিট থেকে করেন না কেন, একটা চ্যাপ্টার থেকে মোটামুটি 50টা ম্যাথ না করলে ওই জিনিসটা আপনার ভেতরে ভালোভাবে ঢুকবে না। উত্তর পাইছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আমি ওকে, একটা আর কিছু? স্যার আমি একটা কথা, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার মানে আমি ক্লাসটা করে খুবই স্যাটিসফাইড, মানে বুঝেছি খুব ভালো। ওকে, আশা করবো পুরো কোর্স ব্যাপী স্যার এভাবেই আসলে একটু ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে কদিন ক্লাসগুলো পর ফাঁকি দিব? না স্যার। ফাঁকি দিতে হবে। এইভাবে আমরা যত ভাঙতেছি এখন ভাঙা দরকার আছে, বাট আজ থেকে 1 মাস পরে তখন এত ভাঙতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন, টেনশন নাই ওটা। কারণ আমরা যদি এইভাবে এই একটা ক্লাসে 10টা ম্যাথ করি তাহলে তো আমাদের শেষ হবে না, সিলেবাস শেষ হবে না, তাই না? আমরা সময়ের সাথে সাথে গতি বাড়াবো ডেফিনেটলি, এবং আপনিও সেটার সাথে অ্যাডাপ্টেড হয়ে যাবেন, টেনশন নাই এটা। বলেন স্যার। স্যার স্যার লাস্ট ম্যাথটার আপনার ওই 75% এর পরের থেকে যে কাহিনীটা, ওইটা কি আরেকবার একটু বলবেন কষ্ট করে? সেটা মনে হয় আপনি ভিডিও দেখলে বুঝে যাবেন। তারপর আমি রাফলি বলি 75% আসলে কি জিনিস। এখানে মেজর আরেকটা প্রবলেম হয় আপনাদের, এটা একটু খেয়াল রাখবেন। আমি অঙ্ক করতেছি তো আপনি কোশ্চেন ভুলে গেছেন, আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাকে কোশ্চেনে দিছে কি আর আমাকে বের করতে হবেটা কি, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি সেটা ভুলে যান আপনি কিন্তু এইখানে তালগোল হারায় ফেলবেন। এই জন্য খুব বেশি মনোযোগ রাখতে হবে এবং একটা কাজ করতে হবে, আপনাদের কাজটা বলি নাই আমি, এটা বলা উচিত ছিল। সেটা হচ্ছে নেক্সট ক্লাসের আগেই আপনার লেকচার শিটের ম্যাথগুলো একটু রিডিং পড়ে রাখবেন। আদারওয়াইজ আমি কোশ্চেনটা পড়লাম, আমি যখন লাস্ট লাইন পড়ি আপনি ফার্স্ট লাইন ভুলে গেছেন, তখন কিন্তু আপনি ম্যাথ আসলে বুঝবেন না কোশ্চেন যখন বড় হবে। দেখেন আমার কাছে জনগণ ছিল 100x, তার 60% জনগণ 60x, তারা 60 টাকা করে দিছে, তার মানে তারা আমাকে 3600 টাকা দিছে, এবং 3600x টাকাই আসলে 75% আমার যা লাগে তার 75%। এইটুকু বুঝছেন কিনা? যে কোশ্চেন করছেন সে খালি উত্তর দিবেন। জি জি স্যার, জি স্যার। বুঝছেন? তাহলে আমার 75%-এ আছে 3600x, আমার আরো 25% টাকা লাগবে, 25% টাকা আমার আরো লাগবে। তাহলে আমার কয় টাকা লাগবে আসলে? 75%-এ থাকে 3600x, 1%-এ থাকে তার 75 ভাগের 1 ভাগ, 25% থেকে তার 25 গুণ, হিসাব নিকাশ করলে আসে কত? 1200x। তার মানে আমার আরো 1200x টাকা লাগবে। এখন এই 1200x টাকা পাওয়ার জন্য আমি কার কাছে যাব? এই 60x মানুষের কাছে গেলে তো এবার আমরা পিড়াইবো, মিয়া টাকা দিছি 60 টাকা করে, তারপর আবার আসছো। এই 1200x এর জন্য আমি যাব যারা আমারে টাকা দেয় নাই। কারা টাকা দেয় নাই? 40% মানুষ টাকা দেয় নাই। 40% মানুষ কি?
40x মানুষ টাকা দেয় নাই, এই 40x মানুষ আমাকে 1200x টাকা দিবে। 40x মানুষ যদি আমাকে 1200x টাকা দেয়, একজন কত দিবে? 1200/40x। না বুঝলে ঐকিক নিয়ম করেন, 40x জন দিবে 1200x, তাহলে একজন দিবে কত? ডিভাইডেড বাই 40x, কাটাকাটি করলে আসে কত? 30 টাকা। তাহলে পার হেড দিতে হবে রিমেইনিং পিপলদের 30 টাকা। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করব। ওকে স্যার। ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। ওকে খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়বেন, আর ক্লাসের আগে একটু কোশ্চেনগুলো রিডিং করে রাখবেন, তাহলে আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। ওকে, সি ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হোয়াটসঅ্যাপ করা হয়েছে আতিক ভাই, দেখেন। হোয়াটসঅ্যাপে কোন গ্রুপ আছে? হ্যালো, হোয়াটসঅ্যাপ নাম্বার কি? হ্যালো, আমাকে কি হোয়াটসঅ্যাপ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আতিক ভাই, যে আপনার যে নাম্বারটা দিচ্ছেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করতেছি। হ্যাঁ, আমার লাস্টে দিই। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করেন তাহলে। আমার হোয়াটসঅ্যাপ কোন নম্বরে? গ্রুপ কি তৈরি করে ফেলছেন অলরেডি? কেউ একজন গ্রুপ ক্রিয়েট করে কমেন্টের লিংকটা দিয়ে দিলে ভালো হইতো, মানে ফেসবুক গ্রুপে আর কি, তাহলে আমরা জয়েন হোয়াটসঅ্যাপ। দিলে হোয়াটসঅ্যাপে আর কি। ওকে ওকে, দিচ্ছি। এটাই মনে হয় বেটার হবে। আমার যে কোনো যে পোস্টের কমেন্টে দিয়ে দিলে আমরা সবাই ওখানে লিংকে চাপ দিলেই তো যে অ্যাডমিন থাকবে সে অ্যাড করে দিবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তো বারবার মানে নাম্বার দিতে হবে না এভাবে, তাহলে লিংকটা আপনি দিয়ে যে ক্রিয়েট করবেন উনি কমেন্টে দিয়ে দিয়েন একটু কাইন্ডলি। আগামী ক্লাস মনে হয় পরশু দিনকে হবে।
লিঙ্কটা কমেন্টে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। ফেসবুক গ্রুপেও দিয়েন, মানে এখানে তো হয়তো একটু পরে ডিসকানেক্ট হয়ে যাবে। জি, হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে, ফেসবুক পরে খুলতেছি। না, গ্রুপ ফেসবুকে খুলতে বলেনি, বলছে ফেসবুকে যে ক্যারিয়ার ম্যাপের যে মানে গ্রুপটা আছে হ্যাঁ ওটার হ্যাঁ একটা পোস্টের কমেন্টে দিতে, যাতে হ্যাঁ হ্যাঁ সবাই পায়। সবাই দেখতে পারে আর কি, ওইটা বলছি। গ্রুপ একটা খুললেই হবে, অনেকগুলো খুললে আর থাকবে না। হ্যাঁ, একটা খুললেই হবে, মানে এই লিঙ্কটাই ফেসবুকে যে কোনো একটা পোস্টের কমেন্টে দিয়ে